হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আমরা আমাদের একটু টাইমের ফ্রাইডে প্রবলেম হচ্ছে, তো এখন আপাতত আমরা এই টাইমটায় 12-এর ক্লাস করাচ্ছি, 11-এর ক্লাসটা বাদ দিয়ে। কিন্তু এই অন্য একটা টাইম ঠিক করতে হবে, সেটা আমরা করে নেব। ঠিক যতদিন না ঠিক হচ্ছে এই টাইমটা করাই, আমি কয়েকটা অপশান দেবো, তার মধ্যে থেকে চুজ করে নিবি যে কোনটা টাইমটা হতে পারে। কারণ এখন তো স্কুল খুলে গেছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে যে 10টা, 10:30 এরকম সময় ক্লাস করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তো যাকগে, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি 12-এর যে অর্গানিক কেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট। কারণ 12-এর অর্গানিক কেমিস্ট্রি সমস্ত চ্যাপ্টারগুলোই কিন্তু খুব ব্যালেন্স চ্যাপ্টার, এবং এখান থেকে নিটের জন্য যে কোশ্চেন তার একটা বিশেষ টাইপ আছে, সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল মোড, মানে একটা চ্যাপ্টারের থিওরিটিক্যাল মোডটা পড়তে হয়। অ্যাকচুয়ালি বোর্ডসের যে পড়াশোনা তার সাথে এই যে পড়াশোনার স্টাইলটা পুরোপুরি আলাদা। আজকের ক্লাসটা করলেও বুঝতে পারবি যে কেমন স্টাডিটা কেমন ধরনের করা উচিত। আহ, এটা এটা খুব বেশি একটা রিয়াকশন ডিপেন্ডেন্ট নয়, একটু অন্যরকম। টোটাল ব্যাপারটাই একটু অন্যরকম। কোশ্চেনগুলো স্টাডি করলে সেটা ভালো বোঝা যায় যে কি ধরনের নলেজটা স্টুডেন্টের কাছ থেকে পেতে চায় নিটের কোশ্চেনের মধ্যে যেগুলো থাকে। তো আমরা আজকে হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনস এই চ্যাপ্টারটা শুরু করছি। তো এই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস চ্যাপ্টারের মধ্যে রাদার এরকম রিয়াকশন টিয়াকশন সেগুলো তো অ্যাজ ইউজুয়াল পড়তে হবে। কিন্তু কয়েকটা বিষয় এখানে যেগুলো যে ধরনের বিষয় গুরুত্বপূর্ণ সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে যে এই চ্যাপ্টারে দু রকমের রিয়াকশন যার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। একটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন এবং আরেকটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। তো আমরা এই দু টাইপের রিয়াকশনের মেকানিজম এবং তার এফেক্ট, যে বিভিন্ন টাইপের যে ফ্যাক্টর তার উপরে যে রিয়াকশন কিভাবে ডিপেন্ড করে, আমি তোকে অনেক কোশ্চেনও দেখাবো এখানে যে কি ফ্যাক্টরের উপরে কিভাবে ডিপেন্ড করে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু মেনলি এখানে আলোচনা আমরা করব। তো সেখানে দেখ যে প্রথমত হ্যালোজেন ডেরিভেটিভস, মানে অ্যালকিল হ্যালাইডস বা অ্যালাইল হ্যালাইডসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রিয়াকশন হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন প্রথমে সেটা বলতে কি বোঝায় এবং তার জেনারেল ব্যাপার স্যাপার বলছি, পরে আরো ডিটেলে যাচ্ছি, টোটাল ব্যাপারটা নিয়ে আজকে বলছি। আজকে ঠিক করেছি এটা নিয়েই বলবো, আমাদের লেকচার 1 এটা দিয়েই থাকবে। তো এই সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন যেটা, তাতে সবসময় কি হয় না, একটা নিউক্লিওফাইল, সে নিউক্লিওফাইল মানে কি না, নিউক্লিওফাইল মানে হচ্ছে ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ বলা চলে। মানে নেগেটিভলি চার্জ হতে পারে বা লোন পেয়ার আছে এরকম হতে পারে। সে এসে অ্যাটাক করে, কার্বোক্যাটায়নে হতে পারে বা ডাইরেক্টলি অ্যালকিল হ্যালাইডের একটা কার্বনে অ্যাটাক করে, এবং যেখান থেকে একটা লিভিং গ্রুপ, এটা হচ্ছে লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ সে কিন্তু ওখান থেকে লিভ করে যায় এবং তার উপরে একটা নেগেটিভ চার্জ চলে আসে, লিভিং গ্রুপ লিভ করে এবং নিউক্লিওফাইল ওখানে চলে আসে। তো দিস ইজ দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, মানে একটা নিউক্লিওফাইল আসে এবং একটা লিভিং গ্রুপ চলে যায়। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর এর মধ্যে রয়েছে এবং আমি সবকিছু জিনিসই তোকে বলবো, কোনো জিনিসই বাদ দেবো না, যাতে এখান থেকে প্রশ্ন আসলে কোনোভাবেই তোর ছেড়ে না যেতে হয়। এই রিয়াকশানে কি না, এই রিয়াকশানে বন্ড ব্রেকিংটা কোনটা হয় না, এগুলো খেয়াল রাখতে হয়। বন্ড ব্রেকিং কি না, বন্ড ব্রেকিং হচ্ছে যে কার্বনের সাথে লিভিং গ্রুপের যে বন্ড আছে, এক্স এর সাথে যে বন্ড আছে বা লিভিং গ্রুপের সাথে যে বন্ড আছে, সেই বন্ডটা ভাঙে এবং লিভিং গ্রুপ যেখানে থাকে তার জায়গায় কিন্তু একটা নিউক্লিওফাইল অ্যাটাচড হয়। নিউক্লিওফাইল গেট অ্যাটাচ in place of living group. It is called nucleophilic substitution reaction. সেখানে তাহলে মানে লিভিং গ্রুপটা চলে যাবে এবং তার জায়গায় একটা নিউক্লিওফাইল চলে আসবে, পাতি কথা তাই বোঝায়। তো আমরা একে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলছি কেন?
প্রথম কথা, হোয়াই ইট ইজ কল্ড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যান্সার খুব সিম্পল, যে এই রিয়াকশনটা কিন্তু ইনিশিয়েটেড হয় নিউক্লিওফাইল দিয়ে। নিউক্লিওফাইল কিন্তু এই রিয়াকশনটাকে ইনিশিয়েট করে। কিন্তু সব সময়ের জন্য এই ব্যাপারটা সত্যি নয়। আমি পড়াতে পড়াতে তোকে বলবো, খুব প্রিলিমিনারি লেভেলে আলোচনা করছি বলে বলছি, যে নিউক্লিওফাইল দিয়ে এই রিয়াকশন ইনিশিয়েটেড হয়, কিন্তু সবসময় কি তাই যে নিউক্লিওফাইলই রিয়াকশনটাকে ইনিশিয়েট করে? হয়তো তা নয়, কখনো কখনো তা নয়, কিন্তু তবু আমরা জেনারেলি এটাকে ধরে নিয়েছি যে নিউক্লিওফাইলই রিয়াকশনকে ইনিশিয়েট করবে, নিউক্লিওফাইলই রিয়াকশনটা শুরু করাবে। তো এই নিউক্লিওফাইল ইনিশিয়েশন যে রিয়াকশন, সেই রিয়াকশন কিন্তু কটা ফ্যাক্টর আছে এখানে গুরুত্বপূর্ণ না, 4টে ফ্যাক্টর আমরা কিন্তু এখানে ডিসকাস করব, যার উপরেই কোশ্চেনগুলো আসে। তো এই নিউক্লিওফিলিক রিয়াকশনে কি কি ফ্যাক্টর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে? প্রথম কথা, সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে যে রিয়াকশনে পার্টিসিপেট করছে, মানে যেগুলো হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড যে চ্যাপ্টারটা পড়ছি, বা অ্যালাইল হ্যালাইড, সেটা। নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে অ্যাটাকিং স্পিসিস, যেটা কিনা ইলেকট্রন রিচ বা লোন পেয়ার আছে এরকম। লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ মানে যার জায়গাতে নিউক্লিওফাইলটা আসবে, যে লিভ করে যাবে। আর আরো একটা ইম্পর্টেন্ট, যেটা কিনা আমরা অনেক সময়তেই ভালো করে খেয়াল করি না, কিন্তু এখানে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, দ্যাট ইজ সলভেন্ট। যার মধ্যে রেখে রিয়াকশনটা করা হচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক্স এর উপরেও কিন্তু অনেক কিছু ফ্যাক্টর, রিয়াকশনের রেট ইত্যাদি ডিপেন্ড করবে। তো সেখানে কিন্তু সাবস্ট্রেট, নিউক্লিওফাইল, লিভিং গ্রুপ ছাড়াও কিন্তু এই সলভেন্টের বিষয়টাও কিন্তু চলে আসছে। তো তাই আমরা এখানে যখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, তখন এই 4টে ফ্যাক্টর নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। তো এই 4টে ফ্যাক্টর নিয়ে ধীরে ধীরে আমরা আলোচনা করছি, বলছি, ভালো করে শোনার চেষ্টা করব। তো প্রথমত আমরা ফ্যাক্টর 1 নিয়ে বলছি, মানে সাবস্ট্রেট সম্পর্কে আলোচনা করছি। সাবস্ট্রেট এখানে কিরকম ধরনের হয় এবং তার ক্যারেক্টারিস্টিক্স এর উপরে কি করে রিয়াকশন রেটটা ডিপেন্ড করে। দেখ, সাবস্ট্রেট মানে হচ্ছে কি না, সেখানে অ্যালকাইল গ্রুপ থাকবে, অ্যালকাইল গ্রুপ থাকবে উইথ লিভিং গ্রুপ, তার সাথে কিন্তু লিভিং গ্রুপও প্রেজেন্ট থাকবে। সাবস্ট্রেটের মধ্যে কিন্তু অ্যালকাইল গ্রুপ এবং লিভিং গ্রুপ প্রেজেন্ট থাকবে। অ্যালকাইল গ্রুপটা কিরকম হতে পারে সে নিয়ে আমি তোকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সেরকম কিরকম না, এরকম শুধু মিথাইল হতে পারে, সিম্পলি মিথাইল হতে পারে, CH3 মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, আইসোপ্রোপাইল হতে পারে, CH3 টারশিয়ারি বিউটাইল হতে পারে, টারশিয়ারি বিউটাইল, এটা মিথাইল, ইথাইল, এটা IPR আইসোপ্রোপাইল, এখানে টারশিয়ারি বিউটাইল TBU। এটা হচ্ছে ভিনাইল, ভিনাইল গ্রুপ হতে পারে, ভিনাইলের সাথে থাকতে পারে ভিনাইল। এটা অ্যালাইল, CH3CH2, এটা অ্যালাইল। এটা ফিনাইল, ফিনাইল বেনজিন রিং মানে ফিনাইল গ্রুপ, সেটা ফিনাইল। এবং এটা বেনজাইল। এছাড়াও আরো কিছু কিছু হতে পারে, কিন্তু আমরা মোটামুটি জেনারেলি এগুলো জানলেই বাকিগুলো কিন্তু আমরা আলোচনা যখন করব তখন সেগুলো বলে দিতে পারি। তো এই হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এরা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপের সাথে এবারে কি না, একটা লিভিং গ্রুপ অ্যাটাচড করে দিলেই কিন্তু সাবস্ট্রেট হয়ে যাবে। তো অ্যালকাইল গ্রুপটা সেই জন্য, লিভিং গ্রুপটা তো জেনারেলি হ্যালোজেন হয়, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এছাড়াও আরো লিভিং গ্রুপ হতে পারে, আমি তোকে দেখাচ্ছি। কিন্তু অ্যালকাইল গ্রুপের এই ভ্যারাইটি, মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল, ভিনাইল, অ্যালাইল, ফিনাইল, বেনজাইল, এইগুলোই মোরাললেস ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনের মধ্যে আছে। তো এখন এই যে সাবস্ট্রেট গুলো, যেগুলোর কথা আমি তোকে বললাম, সেই সাবস্ট্রেট গুলো চেঞ্জ হলে কিভাবে চেঞ্জ হবে সেটা আমি নিয়ে পরে আসছি। আপাতত তুই দেখ যে ফ্যাক্টর 2 হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে আমি আগেই তোকে বলেছি যে নিউক্লিওফাইল হচ্ছে সেগুলোই যেগুলো কিনা অ্যাটাক করবে, যেটা লিভিং গ্রুপের জায়গায় এসে ঢুকবে। তো নিউক্লিওফাইল কাদেরকে বলছি আমরা? নিউক্লিওফাইল হচ্ছে কি না, তার সে কিন্তু লোন পেয়ার জেনারেলি বা তার উপরে যে নেগেটিভ চার্জ আছে সেটা ডোনেট করবে এবং মেক্স সিগমা বন্ড, সেটা কিন্তু সিগমা বন্ড ফর্মেশন করবে। নিউক্লিওফাইল, দ্যাট স্পিসিস হুইচ ডোনেটস the electron pair,
সে লোন পেয়ার হতে পারে, নেগেটিভ চার্জও হতে পারে, ডোনেট করবে অ্যান্ড মেক্স সিগমা বন্ড, সে সিগমা বন্ড করবে। কিন্তু এখানে একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেটা আমি তোকে বুঝিয়ে বলছি। নিউক্লিওফাইল যদি এরকম ইলেকট্রন পেয়ার ডোনেট করে, তাহলে হোয়াট ইজ বেস? কারণ এই জিনিসটা এই কারণেই চলে আসছে যে লুইসের কনসেপ্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট, ধর অ্যামোনিয়া, তো তাতে লোন পেয়ার আছে, তো এ লোন পেয়ারটা কি করে? ডোনেট করে। তাই একে কি বলে না এল বি বা লুইস বেস। তাহলে যাদের মধ্যে ডোনেটেবল লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, তারাও কিন্তু বেসিক ক্যারেক্টারের হয়। আবার আমি এখানে নিউক্লিওফাইল যখন বলছি, তখন সে বলছি যে তারা লোন পেয়ার ডোনেট করে এবং সিগমা বন্ড ফর্ম করে। তাহলে নিউক্লিওফাইলের সাথে বেস ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। নিউক্লিওফাইলই কি আসলে বেস, বা বেস যারা তারাই কি নিউক্লিওফাইল? ব্যাপারটা আমরা চিন্তা ভাবনা করার দরকার আছে, কারণ বেস আর নিউক্লিওফাইল ব্যাপারটা গুলিয়ে গেলে প্রবলেম হবে। এসব জায়গা কিন্তু খুব মাইনিউট ডিফারেন্স, কিন্তু এখান থেকেই কোশ্চেনটা দেয়, ছোটখাটো ব্যাপার থেকে কোশ্চেনগুলো দেয়। আমরা সেই জন্য এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে নিতে চাইছি প্রথম। তো নিউক্লিওফাইল সেও ইলেকট্রন ডোনেট করে, বেসও ইলেকট্রন ডোনেট করে। তাহলে নিউক্লিওফাইল এবং বেস কি সেম? চল আমরা দেখি যে দেন হোয়াট ইজ বেস। বেস আমরা কাকে বলছি? দেখ, আমি তোকে পরিষ্কার ভাষায়, বইয়ের ভাষা আমি সব বুঝি না, আমি তোকে যা নিজে আমি পড়ে বুঝি তাই আমি নিজের ল্যাঙ্গুয়েজে আমি তোকে বলছি যে নিউক্লিওফাইল এবং বেসের মধ্যে ডিফারেন্স আমি যদি এটাই বলি সব থেকে ভালো হয়। অনেক কথা, অনেক ভালো ভালো বইতে অনেক কিছু কথা লেখা রয়েছে, কিন্তু আমি বুঝি না অত কথা। আমি যেটা বুঝি সেটা আমি পরিষ্কারভাবে বলছি। সেটা হচ্ছে যে নিউক্লিওফাইল হচ্ছে সেই স্পিসিস which can donate the lone pair to any atom, যে কোনো অ্যাটমকে লোন পেয়ার ডোনেট করতে পারে এবং সিগমা বন্ড ফর্মেশন করতে পারে। বাট বেস ইজ দ্যাট স্পিসিস হুইচ ডোনেটস দ্য লোন পেয়ার টু H প্লাস অ্যান্ড মেক্স সিগমা বন্ড। বেস ব্যাপারটা কিন্তু ভীষণ স্পেসিফিক। বেস কিন্তু শুধুমাত্র তাকেই বলা হবে যে ডোনেটেবল লোন পেয়ার সে H প্লাসকে ডোনেট করবে, তখনই তাকে বলা হবে বেস। যাকে তাকে এরকম ডোনেট করে দিলে বেস বলা হয় না। আমরা লুইসের যে বেসের যে কনসেপ্ট পড়েছিলাম তাতে আমরা ভুল বুঝেছিলাম। আমরা ভেবেছিলাম যে যাদের ডোনেটেবল লোন পেয়ার থাকে তারাই হচ্ছে বেস, কিন্তু কাকে ডোনেট করছে সে ব্যাপারটাও ওখানে গুরুত্বপূর্ণ। তাই সেটা অর্ধেক জেনেই আমরা লাফালাফি করতে শুরু করে দিই। কিন্তু নিউক্লিওফিলিসিটি বা নিউক্লিওফাইল যারা, তারা কিন্তু যে কোনো অ্যাটমকে ডোনেট করতে পারে। কিন্তু বেস স্পেসিফিক্যালি H প্লাসকে যখন ইলেকট্রন ডোনেট করে, তখনই তাকে বলা হবে কি না, তখনই তার নাম হচ্ছে বেস। বেস ব্যাপারটা কিন্তু তখনই আসছে যখন সে স্পেসিফিক্যালি H প্লাসকেই ডোনেট করছে। তাহলে ধর এই RCl রয়েছে, RCl রয়েছে একটা অ্যালকিল হ্যালাইড, তো তাতে আর গ্রুপকে ডোনেট করেছে এবং তার জন্য NuR বলে বন্ড হয়েছে। এখানে কিন্তু এটা কি না নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে। কেন নিউক্লিওফাইল? না সে কিন্তু হাইড্রোজেনকে ডোনেট করেনি, সে কিন্তু আর একটা অ্যালকাইল গ্রুপকে ডোনেট করেছে। কিন্তু দেখ যে এখানে একটা HCl রয়েছে এবং বেস তার ইলেকট্রনকে কাকে ডোনেট করেছে না H প্লাসকে ডোনেট করেছে এবং যার জন্য Hb হয়েছে। তাহলে সে যখন H কে ডোনেট করছে তখন তাকে বলা হচ্ছে বেস। দুটো একই রকমের রিয়াকশন, দুটোর গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু খুবই অল্প অল্প যে ডিফারেন্স আছে সেখান থেকে আমি তোকে বলছি। অনেকে এসব জিনিসপত্রগুলোকে একই করে দিয়েছে, সিমিলার করে দিয়েছে, কিন্তু সামান্য ডিফারেন্সেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কারণ এটা নিটের পরীক্ষা হচ্ছে। এটা আমরা কিন্তু SN1 SN2 রিয়াকশন পড়িয়ে দিচ্ছি এরকম টাইপের নয়। SN1 SN2 রিয়াকশন আমি এভাবে পড়াচ্ছি না, আমি নিটের মতো করে আমি বিষয়টা বোঝাবার চেষ্টা করছি।
তো তাহলে নিউক্লিওফাইল এবং বেসের মধ্যে যে বেসিক ডিফারেন্স যেটা, সেই ডিফারেন্সটা তো তুই বুঝতেই পারলি, যে এইচ প্লাসকে ডোনেট করছে নাকি আদার কোনো অ্যাটমকে ডোনেট করছে। এখন এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা নিউক্লিওফাইলটাকে আইডেন্টিফাই করতে পারলাম। কিন্তু নিউক্লিওফাইল, ভালো স্ট্রং নিউক্লিওফাইল এবং উইক নিউক্লিওফাইলের কথা সবসময় শুনে আসি। তো সেটা কি করে আমি বুঝবো যে একটা নিউক্লিওফাইল স্ট্রেংথ অফ নিউক্লিওফাইল, মানে নিউক্লিওফাইল এর টার্মটা হচ্ছে কি স্ট্রেংথ অফ নিউক্লিওফাইল, যেটা নিউক্লিওফিলিসিটি। নিউক্লিওফিলিসিটি মানে কি, মানে সে কত পাওয়ারফুল নিউক্লিওফাইল, যেটা সেটাকে বোঝানো যে সে কত ভালো, বেশি পাওয়ারফুল নিউক্লিওফাইল, সেটাকে আমি বোঝাবো। তো দ্যাট ইজ কল্ড দ্য স্ট্রেংথ অফ নিউক্লিওফাইল। তো এই স্ট্রেংথ অফ নিউক্লিওফাইল যেটা, সেটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে। তো কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তা আমরা কেস 1, কেস 2, কেস 3, কেস 4 করে আমরা আলোচনা করব। তো নিউক্লিওফাইল প্রথমত কি না, যদি অ্যানায়ন হয়, মানে কারো মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে, সে তাহলে কিন্তু স্ট্রঙ্গার নিউক্লিওফাইল হবে দেন কি নিউট্রাল। অ্যানায়ন হলে তার নিউক্লিওফিলিসিটি কি হবে, বেটার হবে দেন নিউট্রাল। যেমন যেমন আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, যে OH মাইনাস, এই যে হাইড্রক্সিল আয়ন, এ কিন্তু বেটার নিউক্লিওফাইল দেন এটা কি আছে, ওয়াটার। আবার দেখ আরও অ্যালকক্সাইড, এটা হচ্ছে কি অ্যালকক্সাইড, এ কিন্তু ROH অ্যালকোহলের চাইতে, কিংবা SH মাইনাস মানে কি হাইড্রোজেন সালফাইড আয়ন, হাইড্রোজেন সালফাইড আয়ন HS মাইনাস, সে হাইড্রোজেন সালফাইডের চাইতে, কিংবা ফেনক্সাইড আয়ন, এদের কিন্তু এর মাথায় লোন পেয়ার আছে, এর মাথায় লোন পেয়ার আছে, এটা অক্সিজেনের মাথায় তো দুজোড়া লোন পেয়ার আছে। তো এরকম ধরনের নিউট্রালের চাইতে সবসময় অ্যানায়ন, মানে নেগেটিভলি চার্জ পার্টিকেল, তো অ্যানায়ন মানে নেগেটিভলি চার্জ পার্টিকেল, সে সবসময় নিউট্রালের চাইতে অনেক অনেক পাওয়ারফুল নিউক্লিওফাইল হবে, তার নিউক্লিওফিলিসিটি বেশি হবে। কেস 1 এটা। শুধু এটাই একমাত্র ফ্যাক্টর নয়, আরো ফ্যাক্টর রয়েছে, আমি জাস্ট তোকে বলছি, শোন। স্ট্রেংথ অফ নিউক্লিওফাইলের সেকেন্ড ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করছি। সেখানে কি না, নিউক্লিওফিলিসিটি ইজ প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য ডোনার অ্যাটম। নিউক্লিওফিলিসিটি proportional to size, সাইজের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইজ অফ দ্য ডোনার অ্যাটম। যেরকম মানে সাইজ যদি ডোনার অ্যাটম, তার যদি সাইজ বাড়ে, তাহলে নিউক্লিওফিলিসিটিও বাড়বে। যেরকম অক্সিজেন, তার চাইতে কিন্তু সালফার বড়, অক্সিজেনের চেয়ে সালফার বড়। তো ডোনার অ্যাটম, সালফারের উপরেই তো লোন পেয়ার আছে, অক্সিজেনের উপরেই তো লোন পেয়ার আছে, যদি বড় হয়ে গেল তখনই কিন্তু তার নিউক্লিওফিলিসিটি বেড়ে গেল, সে ভালো নিউক্লিওফাইল হয়ে গেল। আবার F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, কে ভালো ডোনার হবে, কার নিউক্লিওফিলিসিটি ভালো হবে না, অবভিয়াসলি সাইজ বড় কার, সাইজ অনুযায়ী যদি দেখিস তাহলে আয়োডিন সব থেকে বড়, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। তো সাইজ যখন বড় তখন নিউক্লিওফিলিসিটি বেশি, তাহলে I মাইনাস এর নিউক্লিওফিলিসিটি বেশি হবে। আবার দেখ হাইড্রক্সাইড আর হাইড্রোজেন সালফাইড আয়ন, এ দুটোর কথা ভাব, সেখানে অক্সিজেনের চাইতে সালফারের বড়, এবং এটা বেটার নিউক্লিওফাইল হচ্ছে।
কিংবা NH2 মাইনাসের চেয়ে PH2 মাইনাস নাইট্রোজেনের চাইতে ফসফরাস কিন্তু বড়। তো নিউক্লিওফিলিসিটি বা ভালো নিউক্লিওফাইল আমরা যখন কম্পেয়ার করতে যাবো, এগুলো সবই তোকে মনে রাখতে হবে, না হলে কিন্তু মুশকিল। আমাদের যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনের মধ্যেই কিন্তু এগুলো, কারণ আমি বলেছি যে আমাদের এখানে কিন্তু পড়াশোনাটা থিওরি বেস পড়াশোনা। সে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার হোক আর সে যে কোনো চ্যাপ্টারই হোক না কেন, রিয়াকশন তো ডেফিনেটলি আমরা পড়বো, কিন্তু রিয়াকশনগুলোকে অ্যানালিসিস করার ক্ষমতা থাকতে হবে তোর, তবেই না তুই পরীক্ষায় অ্যান্সার করতে পারবি, তোর ইজি লাগবে, নাহলে কিন্তু মুশকিল আছে। তো এখানে আহ, আমরা যেটা বলতে চাইছি সেখানে আমরা এটা বলছি যে সাইজ অফ দ্য ডোনার অ্যাটম সেটা যত বেশি হবে, অবভিয়াসলি তার নিউক্লিওফিলিসিটি ক্যারেক্টার, নিউক্লিওফাইল ক্যারেক্টার কিন্তু অটোমেটিক্যালি তত বেশি হয়ে যাবে। কেস নাম্বার 2 নিয়ে আলোচনা করলাম। কেস নাম্বার 3 তে আমরা চলে আসছি, যেখানে কিনা নিউক্লিওফিলিসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, মানে নিউক্লিওফিলিসিটি 1 by ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে নিউক্লিওফিলিসিটি কি হয়ে যাবে? কমবে। নিউক্লিওফিলিসিটি বা কে ভালো নিউক্লিওফাইল, তার ক্যারেক্টারটা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির সাথে ইনভার্সলি কোরিলেটেড। যত দেখ এগুলো কিন্তু একটা আর একটাকে, ধর অক্সিজেন, আমি 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 এখানে কি করেছি না, এখানে বলেছি যে সালফার এখানে H2S বেটার নিউক্লিওফাইল হয়ে গেছে H2 এর চাইতে, একটা আর একটাকে কন্ট্রাডিক্ট করবে না। এটা কি পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি না, বলেছি সালফারের সাইজ বড়। তুই যদি ইলেকট্রোনেগেটিভিটি যদি অ্যাপ্লাই করিস তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি, কিন্তু অক্সিজেনের নিউক্লিওফিলিসিটি কম, মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো একটা সাইজের এফেক্টটা যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু নিউক্লিওফিলিসিটি কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি দিয়েও কিন্তু সেই একই জিনিসকেই বোঝাবে। এরকম নয় যে সাইজ বলছে এটা বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি বলছে ওটা বেশি হবে, এরকম হবে না। সবগুলোই এমন ভাবে করা রয়েছে রিলেশনশিপ গুলো যে একটা যখন সাপোর্ট করবে অন্যটাও সাপোর্ট করবে, এরকম নয় যে কন্ট্রাডিক্ট করবে, উল্টো পাল্টা হবে, এরকম হবে না। এখানেও ঠিক তাই আমি কথা তোকে বলছি যে নিউক্লিওফিলিসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তার সাথে কিন্তু নিউক্লিওফিলিসিটি কিন্তু ইনভার্সলি কোরিলেটেড হবে, একটা বাড়লে আর একটা কমবে, এরকম ধরনের এভাবেই কোরিলেশনটা রয়েছে। তো এখন এখানে যেরকম আমরা বলছি যে ফ্লুরিন কিন্তু অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার সেটা ফ্লুরিন কিন্তু অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের চাইতে, অক্সিজেন কিন্তু নাইট্রোজেনের চাইতে। কিন্তু যখন আমরা নিউক্লিওফিলিসিটির কথা বলবো তখন কিন্তু NH2 মাইনাসে ভালো নিউক্লিওফাইল হবে OH মাইনাসের চাইতে, ইন্টার্ন F মাইনাসের চাইতে। কিংবা ক্লোরিন আর সালফারের মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার, বাট নিউক্লিওফিলিক ক্যারেক্টার, নিউক্লিওফিলিসিটি কিন্তু HS মাইনাসের বেশি রাদার দ্যান Cl মাইনাস। তো স্ট্রেংথ অফ নিউক্লিওফাইলের কেস নাম্বার 3 নিয়ে আমরা আলোচনা করলাম, যেখানে কিনা ইলেকট্রোনেগেটিভিটির উল্টো দিকে যাচ্ছে, সাইজের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির সাথে কিন্তু ইনভার্সলি কোরিলেটেড। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট সেটা হচ্ছে কি না, স্ট্রেংথ অফ নিউক্লিওফাইলের 4 নম্বর কেস, যেটা আমি বলেছি যে চারটে কেস নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই 4টে কেসের কথা বলছি, যে 4টে কেসের মধ্যে 1 2 3 1 2 3 তো অলরেডি আমরা বলেছি, 1 2 3 আমি অলরেডি বলেছি। তো অলরেডি আমরা বলেছি যে নিউক্লিওফিলিসিটি 3টে কেসের পরে 4 নম্বর কেস হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। নিউক্লিওফিলিসিটি inversely proportional to the stability of কার্বোক্যাটায়ন। এই ব্যাপারটা কিরকম? এই ব্যাপারটা কিরকম
ভাবে আমরা ব্যাপারটা বুঝবো না। নিউক্লিওফিলিসিটি, নিউক্লিওফিলিসিটি সেটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়লে নিউক্লিওফিলিসিটি কিন্তু কমে যাবে। আমি তোকে এক্সাম্পল দিচ্ছি। দেখ, এখানে ফেনক্সাইড আয়ন রয়েছে এবং ইথক্সাইড আয়ন রয়েছে। তো কোনটা কোনটা বেশি স্টেবল? না দেখ, ফেনক্সাইড আয়ন সে যদি রেজোন্যান্স করে অটোমেটিক্যালি কিন্তু ফেনক্সাইড আয়ন কিন্তু মোর স্টেবল, লেস নিউক্লিওফাইল। স্টেবিলিটি যার বেশি তার কিন্তু নিউক্লিওফিলিক ক্যারেক্টারটা কম। এটা অক্সিজেন নেগেটিভ, এটা রেজোন্যান্স করতে পারছে, কিন্তু এখানে যে অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জটা রয়েছে এ কিন্তু কোনোভাবেই রেজোন্যান্স করতে পারছে না। নো রেজোন্যান্স। এখানে কিন্তু রেজোন্যান্স করতে পারলেই কিন্তু স্টেবল হয়। স্টেবল হলে সে কেন আজকে কোথাও অ্যাটাক করতে যাবে, কাউকে ডোনেট করতে যাবে? কথাটা বোঝার চেষ্টা কর। ফেনক্সাইড আয়ন তার তো নেগেটিভ চার্জটা সে কাউকে ডোনেট করতে চাইবে। তো সেই ডোনেশন ব্যাপারটা কখন ভালো হবে? সে যদি স্টেবল না হয়, সে যদি আনস্টেবল হয়, তাহলেই সে তবেই ডোনেট করতে চাইবে। সে যদি নিজেই ভালো স্টেবল হয়, সে তাহলে কাউকে কেনই খামোকা ডোনেট করতে যাবে? এটাই আমাদের কাছে বড় কথা। তো আমরা সেই বিষয়টাই নিয়েই মাথা ঘামাবো যে কোনো যদি আয়নের স্টেবিলিটি বেশি হয়, সে যদি রেজোন্যান্স করতে পারে, সে যদি হাইপার কনজুগেশন করতে পারে, এই সমস্তগুলো করতে পারে, তাহলে তার নিউক্লিওফিলিসিটি কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে, নিউক্লিওফিলিক ক্যারেক্টার কিন্তু অটোমেটিক্যালি ডিক্রিজ করবে। এটার কথা আমি বললাম, এটা কিন্তু তুই মাথায় রাখিস, কারণ এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা এক এক করে নিউক্লিওফাইল কেমন হবে না হবে সেটার সম্পর্কে বললাম। সাবস্ট্রেট বলেছি কত রকম হতে পারে, নিউক্লিওফাইল কথা বলেছি, কিন্তু যে বেরিয়ে চলে যাবে তার কথাও তো ভাবা দরকার, লিভিং গ্রুপ। তাই সেখানে কিন্তু ফ্যাক্টর 3-তে আমার কাছে আসছে কিন্তু লিভিং গ্রুপ, সাবস্ট্রেট, নিউক্লিওফাইল, তারপরে লিভিং গ্রুপ। তো কারা ভালো লিভিং গ্রুপ হয় আমি তোকে ডিটেলে বলছি, তুই ভালো করে মাথায় রাখবি, কারণ এই ফ্যাক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো লিভিং গ্রুপ কারা? না, যার বেসিক স্ট্রেংথ বেশি হয়, তাহলে কি হয় না, বেসিক স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। দেখ, বেসিক স্ট্রেংথ হাইড্রক্সি মানে OH মাইনাস আয়ন ইজ মোর বেসিক স্ট্রেংথ দেন ওয়াটার। ওয়াটারের চাইতে যে মোর বেসিক হয় সে হয় কি না, লেস বেটা লিভিং গ্রুপ। দেখ, OH মাইনাস মোর বেসিক দেন ওয়াটার, বাট ওয়াটার is better living group than hydroxyl ion. OH minus বেসিক ওয়াটারের চাইতে, আর ওয়াটার কিন্তু ভালো লিভিং গ্রুপ। এই প্রসঙ্গে আমি তোকে পরপর গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি। কি কি কথা না, পরপর আমি তোকে সাজিয়ে দিয়েছি, তুই কথাটা বোঝার চেষ্টা কর। মোর বেসিক মানে কি? মানে হচ্ছে সে H+ কে ভালো ডোনেট করবে, মানে ভালো স্ট্রং বন্ড করবে, মানে ভালো লিভিং গ্রুপ হবে না, উইক লিভিং গ্রুপ হবে। যে ভালো বেসিক নেচারের হয়,
মোর বেসিক উইক লিভিং গ্রুপ, ভালো বেস যে হয় তার লিভিং গ্রুপের ক্যারেক্টারিস্টিক্সটা কম হয়। OH মাইনাস একটা ভালো বেস। ভালো বেস মানে কি? ভালো বেস মানে সে কাউকে ইলেকট্রন H প্লাসকে ভালো ডোনেট করবে। তো ডোনেট করে যে বন্ডটা হবে সেই বন্ডটা নিশ্চয়ই স্ট্রং বন্ড হবে। তাহলে ওখান থেকে লিভিং গ্রুপটা বেরোতে কিন্তু তার অসুবিধা হবে, সে বেরোতে চাইবে না। তাহলে যারা ভালো বেস হয় তারা ভালো লিভিং গ্রুপ হয় না, তারা উইক লিভিং গ্রুপ হয়। আর যারা খারাপ বেস হয়, যারা উইকার বেস হয়, তারাই কিন্তু ভালো লিভিং গ্রুপ হয়। তো লিভিং গ্রুপ কে ভালো হবে? কেন? কেন আমি পরপর লিখে দিয়েছি। ধর এখানে একটা H প্লাস আছে, এবারে এক্স মাইনাস এ একটা ভালো বেস। এ একটা ভালো বেস মানে কি? মানে হচ্ছে যে এ ভালো একে ডোনেট করবে, তাহলে এইচ এর সাথে এক্স এর বন্ডটা কি হবে? এই বন্ডটা স্ট্রং হবে। তাহলে এইচ এক্স থেকে এক্সটা কি হবে? ভালো বেরোতে পারবে। যে ভালো ডোনেট করে স্ট্রং বন্ড করবে, মোর বেসিক নেচার এখানে লিখে দিয়েছি, মিনস মোর ডোনেটিং টেন্ডেন্সি, স্ট্রং বন্ড মানেই হচ্ছে কি উইকার লিভিং গ্রুপ। যে ভালো বেস হয় সে ভালো ডোনেট করে আর সে স্ট্রং বন্ড করে, তাহলে তার বেরিয়ে যাওয়ার চান্স কম। যে উইকার বেস হয় সে ভালো ডোনেট করতে পারে না, তার বন্ডটা সবসময় উইকই থাকবে, এবং উইক থাকবে বলে সে কিন্তু যে কোনো সময় বেরোতে পারবে। আমি তোকে আরো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তুই লিভিং গ্রুপের দেখ, তার মানে কি লিভিং গ্রুপ ভালো হবে কি খারাপ হবে সেটা বেসিক স্ট্রেংথের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে গেল। আমি তোকে কি বলেছি না, আমি আমার মতো করে আমি তোকে প্রেজেন্টেশন দেখাবো, আমি আমার মতো করে বোঝাবো। কারণ আমি বইতে এসব কিভাবে লেখা আছে না লেখা আছে এ নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমি টোটাল জিনিসগুলো পড়েছি, পড়ে আমি তোকে আমার মতো করে আমি তোকে বোঝাচ্ছি। তো লিভিং গ্রুপ ইনভার্সলি প্রপোর্শনাল টু বেসিক স্ট্রেংথ। আমি কি বলেছি? কে ভালো বেস? বেস OH মাইনাস ভালো দেন H2O। তাহলে লিভিং গ্রুপ Lg সে কিন্তু ওয়াটার ভালো দেন OH মাইনাস। মানে একটাই বিষয় পরিষ্কার, যে যে ভালো বেস হয়, যে ভালো বেস হয় লিভিং গ্রুপ ইনভার্সলি প্রপোর্শনাল টু বেসিক স্ট্রেংথ হয়। যে ভালো বেস হয় সে কিন্তু ভালো লিভিং গ্রুপ হয় না, সে ভালো লিভিং গ্রুপ হতে পারে না। কারণ ভালো বেস হলেই তো সে কাউকে ভালো ডোনেট করবে, তার বন্ডটা তো স্ট্রং হয়ে যাবে, সে বেরিয়ে যাবে কি করে? বেরিয়ে যাবে না। এরকম তোকে আমি আরো এক্সাম্পল দিতে পারি, তুই ভালো করে দেখ, বিষয়টা বোঝার চেষ্টা কর। HF, HCl, HBr, HI বহুবার পরীক্ষা এসছে, বেস স্ট্রেংথ লিভিং গ্রুপের অর্ডার সাজাতে বলেছে, অনেকবার পরীক্ষায় নিটের পরীক্ষা এসছে, সো মেনি টাইমস একই কোশ্চেন। দেখ ভালো করে, সেটা হচ্ছে কি না অ্যাসিড স্ট্রেংথ যদি তুই বলিস তাহলে কি না অ্যাসিড কে ভালো অ্যাসিড না HI কিন্তু সব থেকে ভালো অ্যাসিড। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবি, আমি কিন্তু তোর জন্যই বসে আছি। তো যে ভালো অ্যাসিড HI হচ্ছে সব থেকে ভালো অ্যাসিড। ভালো অ্যাসিড মানে কি? ভালো অ্যাসিড মানে কি HI ডিসোসিয়েট করে সে H প্লাস I মাইনাস দেবে, এটা ভালো হবে। তাহলে I মাইনাস অটোমেটিক্যালি কি হয়ে যাবে? তাহলে সে H প্লাসের সাথে জুড়তে চাইবে না, মানে I মাইনাস একটা কি হবে? একটা উইক বেস হবে। দেখ HI যদি ভালো অ্যাসিড হয় তাহলে যে কোনো অ্যাসিডের করসপন্ডিং যে বেসটা হয় সে সবসময় উইক হয়। আজকে যদি তুই বলিস যে HF একটা উইক অ্যাসিড, কেন বলছিস না HF এদিকে যাওয়া আর এদিকে আসার মধ্যে তফাৎ হচ্ছে যে H প্লাস F মাইনাস উল্টো দিকেতে বেশি আসছে, ডান দিকে যাচ্ছে না বেশি। যদি যেত তাহলে কে উইক অ্যাসিড বলতিস না। তাহলে F মাইনাসকে তুই কি বলবি? F মাইনাসকে তুই বলবি স্ট্রং বেস। যে কোনো অ্যাসিডের করসপন্ডিং যে বেসটা হয় ডান দিকে যেটা থাকে
সেটা হয় স্ট্রং উইক অ্যাসিড, আর স্ট্রং অ্যাসিডের করসপন্ডিং যে বেসটা হয় সেটা হয় উইক। স্ট্রং অ্যাসিডের করসপন্ডিং বেসটা হয় উইক, আর উইক অ্যাসিডের করসপন্ডিং বেসটা হয় কি স্ট্রং। এইচআই যেহেতু একটা স্ট্রং অ্যাসিড, তাই আই মাইনাস হবে কি উইক। উইক এটা যেহেতু স্ট্রং, তাই এইচ এফ যেহেতু একটা উইক, তাই এফ মাইনাস হবে সবসময় স্ট্রং। তো বেসের স্ট্রেংথ যেরকম হয়, বেসের স্ট্রেংথ যত কম হয় সে তত হয় ভালো লিভিং গ্রুপ। তাই এখানে এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস বেসের স্ট্রেংথ আছে, তাহলে লিভিং গ্রুপের অর্ডার হবে এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস। এটা হবে লিভিং গ্রুপের অর্ডারটা, এরকম ভাবে যাবে। এই ব্যাপারটা বুঝেছিস না বুঝিসনি আমাকে বল। যে অ্যাসিড স্ট্রেংথ যেরকম হয়, বেসের স্ট্রেংথ আয়নগুলোর স্ট্রেংথটা তার উল্টে যায়, এবং লিভিং গ্রুপ কিন্তু আলটিমেটলি কিন্তু অ্যাসিডগুলো যেরকম অর্ডার ছিল ওই অর্ডারেই চলে আসে। এটাই এইভাবেই হয়, অ্যাসিডের স্ট্রেংথের অর্ডার অনুযায়ী লিভিং গ্রুপের অর্ডারটা চলে আসে। কারণ অ্যাসিডের স্ট্রেংথের অর্ডারের উল্টো হয় বেসের স্ট্রেংথের অর্ডার, আর বেসের স্ট্রেংথের অর্ডারের উল্টো হয় লিভিং গ্রুপের অর্ডার। তাহলে অ্যাসিড স্ট্রেংথের অর্ডারের মতোই লিভিং গ্রুপ হয়ে গেল না, দুবার উল্টে দিলে সেই আগের জায়গাতেই চলে এলো। তো ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো লিভিং গ্রুপ যারা Yes, উইক sir. বেস, যারা উইক বেস তারা হয় ভালো লিভিং গ্রুপ। আই মাইনাস দেখবি ভীষণ ভালো লিভিং গ্রুপ। এ কথা আমার বোঝাতে এত সময় লাগলো, তার কারণটা হচ্ছে যে আমরা থিওরিটিক্যালি সাউন্ড হতে চাই। কারণ আই মাইনাস তো শুধু দেবে না, অন্য যদি কিছু দেয় তাহলে তাকে যদি তুই থিওরিটিক্যালি ট্যাকেল করতে চাস, বেশি লিভিং গ্রুপ বেশি ক্যারেক্টারিস্টিক্স কার অর্ডার সাজাতে চাস, তাহলে তখন কিন্তু এই আইডিয়াগুলো কাজে লাগবে, যে আইডিয়াগুলো আমি তোকে শেয়ার করছি। তো লিভিং গ্রুপের ব্যাপারটা আমি তোকে বললাম যে লিভিং গ্রুপটা কেমন ধরনের হয়। একটু কোশ্চেন নিয়ে আলোচনা করি যাতে করে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়। তো কোশ্চেন নিয়ে আলোচনা করার সময় নিটেরই কোশ্চেন নিয়ে ডেফিনেটলি আমরা আলোচনা করব, এবং সেখানে কিরকম ধরনের আইডিয়া, আমি এমসিকিউ অত অপশান দিচ্ছি না, কিন্তু আমি জাস্ট কোশ্চেনের ফরম্যাটটা নিয়েছি। তো ধর আমরা দুটো করে যদি নিই, কম্পেয়ার দ্য লিভিং গ্রুপ এবিলিটি, কম্পেয়ার করছি কার বেশি, কে ভালো লিভিং গ্রুপ কে খারাপ। তো এখানে অ্যান্সার আমি বলেই দিচ্ছি এবং সেই নিয়ে আমি ডিসকাসটা করছি। পরে আমরা অনেক ডিপিপি দেবো, সেখানে নিশ্চয়ই করবি তোরা। দেখ যে অ্যাসিটেট আর বেনজয়েট, কথাটা ভালো করে তুই বোঝার চেষ্টা কর। যে এখানে বলা হচ্ছে যে অ্যাসিটেটের চাইতে কি না বেনজয়েট সে কিন্তু ভালো লিভিং গ্রুপ। তো কেন না, বিষয়টা কিন্তু আমি বলেছিলাম কি না, যে বেশি স্টেবল হয়, যে বেশি স্টেবল হয় সে কিন্তু ভালো লিভিং গ্রুপ হয় না। যে বেশি স্টেবল হয়, আমি তোকে আগে দেখাচ্ছি, এখানে দেখতে পাবি যে স্টেবিলিটি ফ্যাক্টরটা যখন আমি আলোচনা করেছি, দেখ স্টেবিলিটি, স্টেবিলিটি আয়নের স্টেবিলিটি যত বেশি হয় সে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল নিউক্লিওফিলিসি লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ যে, আচ্ছা লিভিং গ্রুপে আমরা বেসিক স্ট্রেংথের কথা বলেছি, বেসিক স্ট্রেংথ আমরা লিভিং গ্রুপের কথা বলছি, সরি আমরা নিউক্লিওফিলিসিটির কথায় চলে গেছি। তো দেখ যে এই দুটোর মধ্যে, এই দুটো কম্পাউন্ডের মধ্যে দেখতে হবে যে কে ভালো বেস। যে ভালো বেস সে কিন্তু ভালো লিভিং গ্রুপ হবে না, স্বাভাবিক ব্যাপার। যে ভালো বেস সে ভালো লিভিং গ্রুপ হবে না। অ্যাসিটিক অ্যাসিড আর বেনজোইক অ্যাসিড, তো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু সে অনেক বেশি কি করবে না, সে এইচ প্লাসকে ইলেকট্রনটা ডোনেট করতে পারবে। মানে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড যখন ডিসোসিয়েট করছে, অ্যাসিটিক অ্যাসিড যখন ডিসোসিয়েট করছে তখন কি হচ্ছে না অ্যাসিটেট আয়ন এবং এইচ প্লাস আয়ন। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা ভালো বেস বা খারাপ বেস কি করে বুঝি, অ্যাসিটেট ভালো বেস না খারাপ বেস?
যদি অ্যাসিটিক অ্যাসিডটা স্ট্রং হয় তখন এটা উইক হবে, আর অ্যাসিটিক অ্যাসিডটা যদি উইক হয় তাহলে এটা স্ট্রং হবে। তাহলে আমাকে দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, অ্যাসিটিক অ্যাসিড আর বেনজোইক অ্যাসিড, এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে। তো দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে যে বিষয়টা বেরিয়ে আসছে, দেখ বেনজোইক অ্যাসিড এটা COOH, এই ফিনাইল গ্রুপ কিন্তু কি না, ফিনাইল গ্রুপ কিন্তু অনেক বেশি কিন্তু ইলেকট্রন টেনে নেয়। তাহলে বেনজোইক অ্যাসিডটা কিন্তু তুলনামূলকভাবে বেনজোইক অ্যাসিডটা কিন্তু স্ট্রঙ্গার অ্যাসিড মানে কি, মানে বেনজয়েট এটা কি হবে না, এই আয়নটা উইক হবে, বেনজয়েট আয়নটা উইক হবে, আর এটা অ্যাসিটিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি উইক, তাই এর করসপন্ডিং যে আয়নটা এটা স্ট্রং হবে। আমি তোকে কি বলেছি না, যে আয়ন বেশি স্ট্রং বেস হয় সে কিন্তু ভালো কি হয় না, ভালো লিভিং গ্রুপ হয় না। যে ভালো বেস সে ভালো লিভিং গ্রুপ হয় না, যে উইক বেস সে ভালো লিভিং গ্রুপ হয়। তো অ্যাসিটেট এবং বেনজয়েটের মধ্যে, এটা অ্যাসিটেট সে কিন্তু স্ট্রং বেস, কিন্তু বেনজয়েট সে কিন্তু উইক বেস। তো যে যত বেশি এটা হচ্ছে উইক, এটা হচ্ছে স্ট্রং, তার মানে লিভিং গ্রুপ কার বেশি হবে, লিভিং গ্রুপ এবিলিটি কার বেশি হবে না, লিভিং গ্রুপ এবিলিটি বেশি হবে কিন্তু বেনজয়েটের। বেনজয়েট যদি কোথাও থাকে তাহলে সে তাড়াতাড়ি লিভ করবে, সে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কিন্তু অ্যাসিটেট যদি কোথাও থাকে সে তাহলে অত তাড়াতাড়ি বেরোতে পারবে না। লিভিং গ্রুপের এবিলিটিটা সবসময় যখন বিচার করবি তখন আমার কথা ভালো করে বুঝে নে, যে তুই সবসময় দেখবি যে ও কি বেশি বেসিক নাকি কম বেসিক। দেখ এগুলো কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার, ও ভালো বেস না খারাপ বেস বুঝতে গেলে ওর করসপন্ডিং অ্যাসিডটার কথা ভাবতে হবে। তুই যখন বেনজয়েট উইক না স্ট্রং সেটা বুঝতে চাইবি তখন কিন্তু তোকে বেনজোইক অ্যাসিডটা স্ট্রং না উইক সেটা ভাবতে হবে। যে কোনো স্ট্রং অ্যাসিডের যে বেসটা থাকে সেটা উইক হয়, বেনজোইক অ্যাসিড যেহেতু স্ট্রং তাই বেনজয়েট আয়নটা কিন্তু উইক, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড যেহেতু উইক তাই অ্যাসিটেট আয়নটা কিন্তু স্ট্রং। তাই উইক যে আয়ন যার বেসিক ক্যারেক্টার কম সেই হবে ভালো লিভিং গ্রুপ। আগের দিকে পড়বি, না হলে কিন্তু সব গুলিয়ে যাবে, কারণ এই ব্যাপারগুলো কিন্তু এতটাও সোজা নয়, কারণ এগুলো আমরা পড়িই না, এই জিনিসগুলো আমরা পড়ি না। আমরা লিভিং গ্রুপ বলতে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন জানি, আর উল্টো পাল্টা সমস্ত শেখানো হয়, যে বলা হয় বন্ড লেন্থ বেশি সেই জন্য তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, এইসব জিনিস দিয়ে আলতু ফালতু করে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু আদপেও ঘটনাগুলো এরকম নয়। এইসব ঘটনাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। এগুলো আমরা এত ফালতুভাবে এসব বোর্ড এক্সামের জন্য এসব পড়িয়ে দিই, আমরাই বলি, কারণ এসব কথা বলতে গেলে আমাদের তো শুধু এই পড়াতে হবে, কত সময় লাগবে এসব পড়াতে গেলে। তো ন্যাচারালি আমরা এসব আমাদের বোর্ডসে যেরকম চলে, যেরকম কোশ্চেন আসে সেই অনুযায়ী আমরা বলতে থাকি। তো লিভিং গ্রুপের যদি কথা আমি বলি তাহলে সে কথা আমি বললাম, এখানে আরো কিছু আমি বলছি, আরো কিছু তোকে বোঝাবার চেষ্টা করছি, তুই আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। এখানে আছে অ্যাসিটেট আয়ন আর ট্রাইফ্লুরো অ্যাসিটেট আয়ন। তুই ভালো করে আমার কথাটা শোন, ভালো করে তুই বোঝ, একবার তুই বুঝবি তো চিরকাল মনে থাকবে, কোনোদিনই মনে হবে না যে তুই ভুলে যাবি। অ্যাসিটেট আয়ন আর এই দেখ অ্যাসিটেট CH3COO আয়ন আর ট্রাইফ্লুরো আয়ন। তোকে যদি জিজ্ঞাসা করে এই দুটোর মধ্যে কে কে ভালো লিভিং গ্রুপ, এই দুটোর মধ্যে কে ভালো লিভিং গ্রুপ, তুই কি করবি না, সরাসরি তুই একটা জায়গায় চলে যাবি, কোথায় না এদের করসপন্ডিং অ্যাসিড গুলোতে চলে যাবি। CH3COOH এটা যখন ডিসোসিয়েট করে তখন CH3COO-
প্লাস এইচ প্লাস হয়, আর CF3 COO এটা যখন ডিসোসিয়েট করে তখন CF3 COO মাইনাস এটা। তো এই দুটো আয়নকে যদি কম্পেয়ার করিস তাহলে কি হয় না, এটা ফ্লুরিনগুলো টানছে, তাই এটা স্টেবল, তাই এটা কিন্তু স্ট্রং অ্যাসিড। এখানে কিন্তু মিথাইল ঠেলে দিচ্ছে, এটা আনস্টেবল, এদিকে যেতে চাইবে না, তাই এটা কিন্তু উইক অ্যাসিড। তো উইক অ্যাসিডের করসপন্ডিং যে এই আয়নটা, সেই আয়নটা কি না, এই আয়নটা হচ্ছে কি না, এই আয়নটা হচ্ছে স্ট্রং বেস। কিন্তু স্ট্রং অ্যাসিডের করসপন্ডিং যে এই আয়নটা, সেটা হচ্ছে কি উইক, এটা হচ্ছে কি উইক। যত উইক হয় উইক বেস, যত উইক বেস হয় তত সে কি হয় না, তত তার লিভিং গ্রুপ এবিলিটি বেশি হয়। সেই জন্য লিভিং গ্রুপ এবিলিটি কার বেশি না, ট্রাইফ্লুরো অ্যাসিটেটের বেশি দেন অ্যাসিটেট। আমার কথা বুঝেছিস না বুঝিসনি আমাকে বল, আমি তাহলে আমি তোকে ডিসকাস করব। না বুঝতে পারলে আমি আবার বলবো, এরকম কিছু ব্যাপার নেই এখানে। কিন্তু সব জিনিসই ভালো করে বোঝার দরকার আছে, এগুলো না বুঝতে পারলে খুব সমস্যা হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা এক্সাম্পল আছে, আরেকবার বলবো। সবসময় কি হয় না, আয়নগুলোকে ধর আমরা এখানে আরো যেরকম ধর OPH, আর একটা অন্য এক্সাম্পল নিচ্ছি। ধর ধর আমরা বললাম যে এখানে একটা এক্সাম্পল আছে, ধর OPH আর OCH3, কে ভালো লিভিং গ্রুপ? OPH মাইনাস, দেখো উল্টো পাল্টা দেবে, OPH আর OCH3, কে বেটার লিভিং গ্রুপ? এই দুটোর মধ্যে কে বেটার লিভিং গ্রুপ? তো OPH মানে কি, এইটা বেনজিন রিং, তার উপরে O, আর মিথক্সাইড তো বুঝতে পারছিস CH3O। তুই একে অ্যাসিড বানিয়ে নিবি, H দিয়ে অ্যাসিড বানিয়ে নিবি, অ্যাসিড বানিয়ে নিবি। এবারে দেখতে হবে যে দুটোর মধ্যে কে ভালো অ্যাসিড। দেখ, ফিনল যখন ডিসোসিয়েট করে তখন কি দেয়, সে ফেনক্সাইড আয়ন দেয় এবং H প্লাস দেয়। আর এ যদি ডিসোসিয়েট করে তাহলে কি দেবে, মিথক্সাইড আয়ন H প্লাস দেবে। তো এই যে মিথক্সাইড আয়নটা দিচ্ছে, যে আয়নটা হচ্ছে সে কি না আনস্টেবল। কেন আনস্টেবল না, এর উপরে নেগেটিভ চার্জ আছে, তাই আবার এই ইলেকট্রন ঠেলে দিচ্ছে, প্লাস আই এফেক্টে ইলেকট্রন ঠেলছে। তাহলে যদি আনস্টেবল হয় তাহলে মিথাইল অ্যালকোহলটা কিন্তু কি উইক অ্যাসিড হয়ে গেল। যেদিকে যাওয়ার কথা অ্যাসিডিক ক্যারেক্টার শো করতে গেলে সেটাই তো আনস্টেবল, তাহলে মিথাইল অ্যালকোহল ডিসোসিয়েট করতে চাইবে না, মানে ওটা উইক অ্যাসিড হবে। যেই উইক অ্যাসিড হবে অবভিয়াসলি সঙ্গে সঙ্গে কিন্তু এইটা কি হয়ে যাবে না, এটা কিন্তু অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে। যেই ওটা উইক অ্যাসিড হবে অটোমেটিক্যালি কিন্তু তার করসপন্ডিং আয়নটা কিন্তু স্ট্রং হবে। স্ট্রং কি বেস হবে, উইক অ্যাসিডের করসপন্ডিং আয়নটা কিন্তু স্ট্রং হয়, উইক অ্যাসিডের করসপন্ডিং আয়নটা কিন্তু স্ট্রং বেস হয়। এবারে এটা দেখ, ফেনক্সাইড আয়নটা দেখ, ফেনক্সাইড আয়নটা কি স্টেবল, ফেনক্সাইড আয়নটা স্টেবল। তো যেহেতু এটা স্টেবল তাই ফেনল কি, ফেনল হচ্ছে স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড মানে তার করসপন্ডিং বেসটা কি হবে না উইক বেস। তো স্ট্রং অ্যাসিডের করসপন্ডিং উইক বেস। তো যত উইক বেস হয় সে ভালো লিভিং গ্রুপ হয়, তার লিভিং গ্রুপ ক্যাপাবিলিটি তত বেশি হয়। তো এখানে ফেনক্সাইড আয়ন কিন্তু এটা ভালো একটা কি হবে, ভালো একটা লিভিং গ্রুপ হবে। এই দুটোর মধ্যে কিন্তু লিভিং গ্রুপ এবিলিটি, এই দেখ ফেনক্সাইড আয়ন এর লিভিং গ্রুপ প্রপার্টি এর চাইতে বেশি। যত অ্যাসিডিক বেসিক ক্যারেক্টার কম হবে তত তার লিভিং গ্রুপ এবিলিটি বেশি হবে। প্রত্যেকটা এক্সাম্পলে তাই রয়েছে, এটা কিন্তু বেশি লিভিং গ্রুপ এবিলিটি, লিভিং গ্রুপ এবিলিটি নিয়ে আমরা বলছি। এটাও
লিভিং গ্রুপ এবিলিটি বেশি, এটাও লিভিং গ্রুপ এবিলিটি বেশি। কোনোটা যদি তোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারিস। সব সময়তে যে আয়নগুলো দেবে তার করসপন্ডিং অ্যাসিডে তুই চলে যাবি, দেখবি যে সেই অ্যাসিডটা স্ট্রং না উইক। যে কোনো অ্যাসিডের করসপন্ডিং যে বেস হয়, মানে কনজুগেট বেস, কনজুগেট, আমি তোকে লিখে দিচ্ছি, কনজুগেট বেস অফ এনি স্ট্রং acid is weak and conjugate base of any weak acid is strong. যে কোনো স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস উইক হয়, উইক অ্যাসিডের কনজুগেট বেসটা স্ট্রং হয়। তো উইক যখন হয় বেসটা, তখনই তার লিভিং গ্রুপ ক্যাপাবিলিটি বেশি হয়, সে ভালো লিভিং গ্রুপ হয়। তো লিভিং গ্রুপ কে ভালো হবে, আমরা নিউক্লিওফিলিসিটি আমরা পড়িয়েছি, 4টে ফ্যাক্টরের কথা বলেছি, লিভিং গ্রুপের ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করেছি। এবারে এরকম ধরনের কোশ্চেনের কথা বলছি, যে ধরনের কোশ্চেন কিন্তু আমরা লিভিং গ্রুপ কে ভালো হবে না হবে, অর্ডার ইত্যাদি সাজাতে গেলে কাজে লাগবে। তো নেক্সট আরেকটা কোশ্চেনের কথা বলি, কম্পেয়ার দ্য লিভিং গ্রুপ এবিলিটি ইন দ্য ফলোইং কম্পাউন্ডস। সেখানেও দেখ, এখানে আমরা দুটো আয়ন দিয়েছি, দুটো আয়ন দেয়া রয়েছে। কিরকম দেয়া রয়েছে আমি তোকে বলছি, এর মধ্যে কে ভালো লিভিং গ্রুপ হবে সেটার কথা বলছি। কিরকম আছে না, সাইক্লো এরকম আছে, স্যার ফার্স্ট এডটা কি ভালো লিভিং গ্রুপ হবে? আচ্ছা কেন হবে? আর ওইটা তো মানে নাইট্রোজেন তো মানে কি বলবো মাইনাস আর এফেক্ট, আর দুদিকে দুটো অক্সিজেন আছে, সেই জন্য মনে হলো এমনি। আচ্ছা আচ্ছা, এটা এর উপরে একটা নেগেটিভ রয়েছে, আর একটা দেয়া রয়েছে এরকম, এখানে একটা এরকম। তো আমি বলেছি কি না, উইক বেস বেটার লিভিং গ্রুপ। তো কোনটা উইক বেস সেটা যদি আমাদের বিচার করতে হয়, তাহলে আমাকে করসপন্ডিং অ্যাসিডে কনভার্ট করতে হবে, এদেরকে অ্যাসিড হিসাবে ভাবতে হবে। ও ঠিকই বলেছে, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা যাতে করে গোলমাল না হয়। একে আমি অ্যাসিড ধরলাম যে একটা অ্যাসিড, তাহলে H+ খাইয়ে দিলাম। এ যখন ডিসোসিয়েট করবে তখন কি না N- আর H+ দেবে। এটা কিন্তু ভীষণই স্টেবল, কারণ এই দুদিকে যে অক্সিজেন আছে, যে কথাটাও বললো, দুদিকেই যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন কিন্তু কি করবে, রেজোন্যান্সে পার্টিসিপেট করবে, এবং রেজোন্যান্সে পার্টিসিপেট করার ফলে এটা কিন্তু স্টেবল হয়ে যাবে। স্টেবল হওয়া মানে কি, মানে হচ্ছে এটা স্ট্রং অ্যাসিড হিসাবে কাজ করবে। স্ট্রং অ্যাসিডের করসপন্ডিং বেসটা, তার মানে এটা কি হবে, এটা উইক বেস হবে। যেহেতু এটা উইক বেস হবে, অবভিয়াসলি কিন্তু লিভিং গ্রুপ এবিলিটি, বাঁ দিকের যে আয়নটা রয়েছে তার লিভিং গ্রুপ এবিলিটি বেশি হবে, কারণ ডান দিকের যে আয়নটা রয়েছে তাতে কিন্তু একটাই অক্সিজেন রয়েছে রেজোন্যান্স করার মতো, এখানে কিন্তু আর একটা জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে। তার মানে ওই আয়নটা কিন্তু অত বেশি স্টেবল হতে পারবে না যতটা কিনা প্রথমটার ক্ষেত্রে হবে। এবং যেটা স্টেবল সেটা উইক বেস, যেটা নিজে নিজে স্টেবল সেটা উইক বেস, এবং উইক বেস মানে বেটার লিভিং গ্রুপ। উইক বেস বেটার লিভিং গ্রুপ, এই ব্যাপারগুলো খেয়াল রাখবি, তাহলেই হবে। তো ঠিকই বলেছে, এবং আমরা এখানেও তাই বলছি যে এইটা কিন্তু অনেক ভালো লিভিং গ্রুপ বাঁ দিকেরটা এটার চাইতে।
তো এরকম ধরনের ছোটখাটো বিষয় যেগুলো কিনা কোশ্চেনের মধ্যে থাকে, আমরা সেগুলো নিয়ে বলছি। এবার আমরা লিভিং গ্রুপ, নিউক্লিওফিলিসিটি, সাবস্ট্রেট এসব নিয়ে আলোচনা করার পরে আমি বলেছি যে 4টে ফ্যাক্টর কিন্তু সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেই তার 4th ফ্যাক্টরটা হচ্ছে কি না সলভেন্ট। এখন এই সলভেন্ট কিভাবে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে অ্যাফেক্ট করে সেটার কথা আমি তোকে এখন বলবো। তো সলভেন্ট কিভাবে অ্যাফেক্ট করে সেটা যদি তুই শুনিস, তাহলে আমরা জানি যে 2 রকমের সলভেন্ট রয়েছে। একটা হচ্ছে পোলার সলভেন্ট এবং একটা হচ্ছে নন পোলার সলভেন্ট। তো আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি ধরনের সলভেন্ট, কি কোনটাকে SN1 কে প্রেফার করে, SN2 কে, সেসব কথা তো বলবোই। আপাতত আমরা সলভেন্টের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি যে সলভেন্টটা কেমন কেমন টাইপ হতে পারে এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন কেমন হতে পারে, কারণ অনেকের হয়তো জানা নাও থাকতে পারে। তো প্রধানত পোলার এবং নন পোলার সলভেন্ট, এটা তো সবাই মোটামুটি জানে যে এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। নন পোলার সলভেন্ট মানে তার ডাইপোল মোমেন্ট কিন্তু নেই, ডাইপোল মোমেন্ট জিরো। যাদের ডাইপোল মোমেন্ট বা নেট পোলারিটি জিরো হয়, যেরকম কার্বন টেট্রাক্লোরাইড, যেরকম কার্বন ডাইসালফাইড, এগুলোর কিন্তু কোনো পোলারিটি নেই। আবার পোলার সলভেন্ট যেরকম ওয়াটার, যেরকম অ্যালকোহল, এগুলো হচ্ছে পোলার সলভেন্ট যার কিনা পোলারিটি আছে বা ডাইপোল মোমেন্ট রয়েছে। এটা তো সিম্পলেস্ট ব্যাপার, এটা তো নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু যেখানে বলার আছে সেটা হচ্ছে কি না, আমরা এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব পোলার প্রোটিক। কারণ পোলার প্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে কোরিলেটেড ব্যাপার এর সাথে। তো পোলার প্রোটিক সলভেন্ট কাকে বলছি না, যে সব সলভেন্টের মধ্যে এই ধরনের কোনো বন্ড আছে, যে কোনো একটা বন্ড আছে, হয়তো HF এরকম বন্ড আছে বা HO এরকম ধরনের কোনো বন্ড আছে, বা HN মানে ফ্লুরিনের সাথে হাইড্রোজেন অ্যাটাচড রয়েছে, বা অক্সিজেনের সাথে রয়েছে, বা নাইট্রোজেনের সাথে রয়েছে, এরকম ধরনের কোনো একটা বন্ড সেটার মধ্যে প্রেজেন্ট আছে, এটা বা এটা বা এটা, এরকম ধরনের কোনো বন্ড আছে ওই সলভেন্টটার মধ্যে। যেরকম ধর আমি বলছি যে এরকম একটা সাইক্লোপেন্টানল কিংবা ওয়াটার কিংবা অ্যালকোহল, এগুলোতে সব এই দেখছিস যে OH এরকম ধরনের আছে, এরকম NH থাকলেও হবে। এগুলোকে বলে কি পোলার প্রোটিক সলভেন্ট। পোলার শুধু তাই নয়, পোলার প্রোটিক মানে হাইড্রোজেন আছে তো একটা, এরা হাইড্রোজেন দিতে পারবে, পোলার প্রোটিক সলভেন্ট এদেরকে বলে। এবং পোলার প্রোটিক সলভেন্টের যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে কি না, এই সমস্ত সলভেন্টগুলো সলিউশনে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ভালো করে আমার কথাটা মনে রাখার চেষ্টা করবি, সলিউশনের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনকেই কিন্তু কি করে না সলভেট করতে পারে। ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনকেই কিন্তু এই পোলার প্রোটিক সলভেন্ট সলভেট করতে পারে। সলভেট করতে পারে মানে কি, বা ক্যাটায়ন অ্যানায়নকে স্টেবিলিটি দেয়, মানে চারিদিক দিয়ে ঘিরে রাখে। যেরকম আমি তোকে দেখাচ্ছি ছবিতে, দেখলেই বুঝতে পেরে যাবি যে এই সোডিয়াম আয়ন পোলার প্রোটিক সলভেন্ট যদি হয়, জল একটা পোলার প্রোটিক সলভেন্ট, তো জলের মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যদি থাকে, তো পোলার প্রোটিক সলভেন্ট মানে সে সোডিয়াম আয়নকেও ঘিরে রাখবে, স্টেবিলিটি দেবে, সলভেশন করবে, ক্লোরাইড আয়নকেও কিন্তু চারিদিক দিয়ে ঘিরে রাখবে। সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন বোথ ক্যাটায়ন এবং অ্যানায়নকে সলভোলিসিস করবে, তাকে চারিদিক দিয়ে অ্যাট্রাক্ট করে রাখবে। দিস ইজ কল্ড পোলার প্রোটিক সলভেন্ট। যারা এরকম করে তাদেরকে পোলার প্রোটিক সলভেন্ট বলে। সেখানে ওয়াটার হতে পারে, অ্যালকোহল হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, যে কোনো অ্যাসিড হতে পারে, এই সমস্তগুলোর ক্ষেত্রে এটা হবে। কিন্তু আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, সেটা কাদেরকে বলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এতক্ষণ তো বললাম পোলার প্রোটিক সলভেন্ট, কিন্তু আমরা যেটা এখন আলোচনা করতে চাই সেটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট তোরা কি জানিস যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কাকে বলে বা তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে? আমাকে কি বলতে পারবি? কোনো আইডিয়া রয়েছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট? বল একটু। যাদের মধ্যে HO ওই ধরনের বন্ড থাকে না, মানে HF, সরি HF, HO, HN,
তো অনেকই পৃথিবীতে কম্পাউন্ড আছে যাদের মধ্যে বন্ড নেই, তারা কি সবাই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট? না, এটা তো কোনো গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াই হলো না। ওই বন্ডগুলো না থাকলেই তারা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হবে এরকম নয়। যাকগে, আমি তোকে বলছি, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বিষয়টা কিন্তু ওই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে না। পোলার প্রোটিক সলভেন্টের সব থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া দুটো ছিল। একটা হচ্ছে এনএইচ ওএইচ বা এফএইচ, এই বন্ডগুলো থাকবে। সাথে সাথে আমরা আর একটা কথা বলেছিলাম যে তারা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনকেই কিন্তু সলভোলিসিস করবে, তারা দুজনকেই অ্যাট্রাক্ট করবে। এই জায়গাতেই কিন্তু ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। কি ডিফারেন্স হয়ে যাচ্ছে না, যখনই আমরা পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের কথা বলবো সেখানে কিন্তু পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট অনলি ক্যাটায়নস, তারা কিন্তু ক্যাটায়নকেই শুধুমাত্র সলভেট করবে, লিভিং দ্য অ্যানায়ন্স নেকেড, অ্যানায়নগুলোকে কিন্তু কোনো রকম তারা সলভোলিসিস করবে না। এটা কিন্তু পোলার, এটা এমন নয় যে তার নেগেটিভ পার্ট আছে পজিটিভ পার্ট নেই। অক্সিজেন নেগেটিভ পার্ট, এখানে সালফার কিন্তু পজিটিভ পার্ট, কিন্তু সেই সালফার একে কিন্তু অ্যাট্রাক্ট করবে না। শুধুমাত্র পজিটিভ পার্টকেই কিন্তু সলভেন্ট স্টেবিলিটি দেবে। খুব গুরুত্বপূর্ণ কথা, এটার সাথে এই চ্যাপ্টারের কিন্তু অনেক বিহেভিয়ার SN1 হবে কি SN2 হবে কি অনেক কিছু ব্যাপার স্যাপার এর সাথে কোরিলেটেড। এগুলো না যদি তুই বুঝতে পারিস তাহলে কিন্তু আমার পড়ানো বেকার হয়ে যাবে। কারণ আমরা যে জায়গা থেকে পড়তে চাইছি সেটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা একটু সরে যাচ্ছি। তার কারণটা হচ্ছে যে এই সব জিনিসগুলো সম্পর্কে তোর যেহেতু ধারণা নেই, ন্যাচারালি এগুলো কিন্তু না ধারণা থাকলে কিন্তু তুই এখানে অ্যান্সার করতে পারবি না। তাই আমি একটু বলে নিচ্ছি যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে শুধুমাত্র, যদিও সে পোলার, তার নেগেটিভ পজিটিভ দুটো ক্যারেক্টারিস্টিক্সই রয়েছে, তাহলে সে নেগেটিভ পার্ট পজিটিভ পার্টকে যদি অ্যাট্রাক্ট করে, নেগেটিভকেও অ্যাট্রাক্ট করার কথা। কথা আর করবে এরকমের মধ্যে কাজে আর কর্মে প্রচুর ফারাক আছে। যখন পজিটিভ পার্টকে অ্যাট্রাক্ট করছে তখন একটা নেগেটিভ পার্ট অ্যাট্রাক্ট করছে, কিন্তু যখন নেগেটিভ পার্টকে করতে চাইছে না তখন সেখানে কিছু এফেক্ট থাকে যার জন্য করতে পারে না। যেরকম ডাইমিথাইল সালফক্সাইড বা ডিএমএসও যে কম্পাউন্ডটা, সেই কম্পাউন্ডটায় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সলভেন্ট ক্যান নট সলভেট দ্য অ্যানায়ন বিকজ সালফার ইজ ক্রাউডেড অর স্টেরিক ক্রাউডিং। এখানে যে সালফার আছে সেই সালফারের দুপাশে দুটো মিথাইল গ্রুপ থাকাটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যথেষ্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এই 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 যে সলভেন্ট ডাইমিথাইল সালফক্সাইড, এই দুটো মিথাইল গ্রুপ থাকার জন্যে কিন্তু মিথাইল গ্রুপ ওভার ক্রাউডিং হয়ে গেছে, সেখানে সালফারটা এসে যে ক্লোরিনকে টানবে। কারণ আমি তোকে আগেই বলেছি যে এইটা কিন্তু পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট মানে কি? পোলার সলভেন্ট মানে হচ্ছে যে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে এবং সালফারের মাথায় পজিটিভ চার্জ আছে। তো সালফার যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সে নেগেটিভকে অ্যাট্রাক্ট করার কথা। অক্সিজেন তো নেগেটিভ ক্যারেক্টার থাকার জন্য সোডিয়ামকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু ক্লোরিনকে তো অ্যাট্রাক্ট করছে না। ডিউ টু দিস ওভার ক্রাউডিং, দিস ইজ কল্ড স্টেরিক এফেক্ট। তো পোলার অ্যাপ্রোটিক সলভেন্টগুলো যেগুলো হয় সেগুলো সামহাউ দেখা যায় যে তার যে পজিটিভ পার্টটা যেটা রয়েছে সেটা কিন্তু ক্রাউডেড থাকে, মানে সে কোনোভাবেই নেগেটিভ পার্টটাকে অ্যাট্রাক্ট করতে পারে না। কিন্তু পজিটিভ পার্টে তার অ্যাট্রাকশন করার কোনো বাধা নেই, কোনো প্রবলেম কিছু নেই। আমি তোকে এরকম আরো এক্সাম্পল দেবো, এরকম ব্যাপারটা নেই যে আমি একটার কথা ডিএমএস এর কথা বলবো, আরো তোকে আমি এক্সাম্পল দেবো। কিন্তু মেন বেসিক ব্যাপারটা যেটা সেটা তোকে বুঝতে হবে যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে সে শুধুমাত্র পজিটিভ পার্টকেই কিন্তু সলভোলিসিস করবে বা সলভেট করবে, কিন্তু নেগেটিভ পার্টকে কোনো রকম কোনো ইন্টারাকশনেই যাবে না, কোনো স্টেবিলিটি সেখান থেকে পাওয়া যাবে না, এবং সেটা কিন্তু ডিফারেন্ট নেকেড হয়ে থাকবে, এটা আলাদা হয়ে থাকবে। তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের। আমি আরো কিছু এক্সাম্পল তোকে দিচ্ছি। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের এক্সাম্পলের মধ্যে এটা, এই কম্পাউন্ডটা একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, সেখানে নাইট্রোজেনের মাথায় কিন্তু একটু পজিটিভ চার্জ আসার কথা। ডাইমিথাইল ফর্মামাইড এই কম্পাউন্ডটা, এটাও একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এছাড়া আমি ডিএমএসওর কথা আগেও বলেছি, ডাইমিথাইল সালফক্সাইড, আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা ডিএমএসও, ডাইমিথাইল সালফক্সাইড এটা। এবং এই যে কম্পাউন্ডটা যেটা, সেটা হচ্ছে ডিএমএ, ডাইমিথাইল অ্যাসিটেট, সেরকম ধরনের একটা কম্পাউন্ড।
এছাড়াও আরো একটা কম্পাউন্ড আছে, এটার নাম হচ্ছে হেক্সামিথাইল ফসফেট অ্যানায়ন, এরকম ধরনের যে কম্পাউন্ড গুলো রয়েছে সবগুলোতেই দেখা যাচ্ছে যে যেটা পজিটিভ পার্ট অক্সিজেন পার্টটাকে ছাড়া রয়েছে, মানে অক্সিজেন পার্টগুলো নেগেটিভ, মানে পজিটিভকে কিন্তু পজিটিভকে সলভোলিসিস করতে পারবে। কিন্তু যে পার্টগুলো কিনা নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট রয়েছে, এদের মধ্যে পজিটিভ পার্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা ওভার ক্রাউডিং, একটা স্টেরিক এফেক্টের জন্য ওভার ক্রাউডিং হয়ে গেছে, এবং ওভার ক্রাউডিং হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু অ্যানায়নকে কোনো রকম ইন্টারাকশন করতে পারছে না, অ্যান্ড দ্যাট ইজ কল্ড পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাদেরকে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বলা হচ্ছে। এবং এরা কিন্তু বিশেষ বিশেষ কিছু পজিটিভ পার্ট সলিউশনে তাকে কিন্তু স্টেবিলিটি দেবে, নেগেটিভ পার্টকে কোনো স্টেবিলিটি দেবে না। তা রিয়াকশনে কি এফেক্ট করবে আমরা যথাসময়ে নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এবারে আমরা চলে আসছি যে আমরা চারটে ফ্যাক্টর কথা বলেছি, সাবস্ট্রেট, নিউক্লিওফাইল, লিভিং গ্রুপ, আর কি না আর সলভেন্ট। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে রিয়াকশন টু রিয়াকশন, এটা মেকানিজমে বেশ কয়েক রকমের নিউক্লিওফিলিক রিয়াকশন আছে, SN1 আছে, SN2 আছে, SNI রয়েছে। তো এসব রিয়াকশন যেগুলো রয়েছে সেই রিয়াকশন গুলোতে এই যে ক্রাইটেরিয়া গুলো আমি বললাম সেগুলো কিরকম ভাবে অ্যাপ্লিকেবল। তো আমি তোকে আগেই বলেছি যে এখানে কিন্তু একটা নিউক্লিওফাইল আসবে এবং লিভিং গ্রুপটা লিভ করবে। তো SN1 রিয়াকশন সম্পর্কে যদি আমরা প্রথমেই ব্যাপারটা ভাবতে চাই, তাহলে SN1 রিয়াকশনে কি হয় না, লিভিং গ্রুপ কিন্তু প্রথমে বেরিয়ে চলে যায়, তারপরে কিন্তু ইনকামিং গ্রুপ আসে, কিন্তু পুওর নিউক্লিওফাইল। এ নিয়ে আমি তোকে ডিটেলে বলবো, বইতে যেসব লেখা থাকে সেসব। এখানে নিউক্লিওফাইল কখনো আলাদা করে বাইরে থেকে ইউজ করা হয় না, সলভেন্টই ইউজ অ্যাজ নিউক্লিওফাইল। SN1 রিয়াকশনে কিন্তু কোনোভাবেই নিউক্লিওফাইল আলাদা করে ইউজ করা হয় না, নিউক্লিওফাইল কিন্তু এখানে নেই আলাদা করে। এখানে কিন্তু সলভেন্ট, যেটা পোলার প্রোটিক সলভেন্ট যেটা ইউজ করা হয়, দ্যাট ইজ ইউজড ইন দিস রিয়াকশন। এই রিয়াকশনে কিন্তু নিউক্লিওফাইল হিসাবে ওটাই কাজ করে, আলাদা করে নিউক্লিওফাইল ইউজ করতে হয় না। কেন করতে হয় না, না করতে হয় না, সেসব কথা নিয়ে আমি তোকে বলবো। নিউক্লিওফাইলের উপরে কিভাবে ডিপেন্ডেন্সি আছে সেসব কথাও তোকে আমি বলবো, কিন্তু আপাতত এইটুকু বোঝার চেষ্টা কর যে স্টেপগুলো যদি তুই বুঝতে চাস তাহলে এখানে থিওরি পোর্শন SN1 রিয়াকশনের, সেটা হচ্ছে যে নিউক্লিওফাইল সলভেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং নিউক্লিওফাইল এখানে আসবে এবং নিউক্লিওফাইল লিভিং গ্রুপটা এখান থেকে বেরিয়ে চলে যাবে, এবং লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যাওয়ার পরে মেকানিজমে প্রথম কথা হচ্ছে যে এখানে RL বন্ড, মানে যে বন্ডটা কিনা সিগমা বন্ড এর যেটা, সেই সিগমা বন্ডটা কিন্তু লিভিং গ্রুপে বন্ড ব্রেক করছে, এই সিগমা বন্ডটা কিন্তু ব্রেক করছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি না, ব্রেক করে গেল, এখানে দেখতেই পাচ্ছিস ব্রেক করে গেছে R+। এবারে কি না, এবারে তারপরে কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করছে। কথাটা বোঝার চেষ্টা কর, নিউক্লিওফাইলকে কিন্তু ওয়েট করতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না কার্বোক্যাটায়নটা ফরমেশন হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ পে অ্যাটেনশন। নিউক্লিওফাইল SN1 রিয়াকশনে কখনোই কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল কোনোভাবেই বাইরে থেকে ইউজ করা যাবে না। কেন এই কথাটা বলছি, ওয়াই? কারণ আমি কি বলতে চাইছি যে RX এটা ভেঙে যতক্ষণ পর্যন্ত না R+ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে নিউক্লিওফাইল কিন্তু অ্যাটাকটা করবে না। ক্যাটায়নটা তৈরি হবে SN1 রিয়াকশনে, তারপর নিউক্লিওফাইল আসবে। এখন যদি নিউক্লিওফাইল যদি স্ট্রং হয়, যে নিউক্লিওফাইল আমি ক্রাইটেরিয়া বলেছি, সাইজ বড় হতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হতে হবে, এই সব যে ঘটনা, উইক বেস হতে হবে, নিউক্লিওফাইল যদি স্ট্রং হয় তাহলে সে তো আর ক্যাটায়ন তৈরি হওয়া পর্যন্ত ওয়েট করবে না, সে তো প্রথমেই অ্যাটাক করে দেবে। তাহলে নিউক্লিওফাইলকে, বিষয়টা গুরুত্বপূর্ণ যে নিউক্লিওফাইল এমন নিতে হবে যাতে করে সে যেন প্রথমেই গিয়ে যেন সরাসরি অ্যাটাক করে না ফেলতে পারে। Why weak nucleophile is required for SN1 reaction? SN1 রিয়াকশনে উইক নিউক্লিওফাইলের প্রয়োজনীয়তাটা কেন? আসলে SN1 রিয়াকশন কিন্তু প্রথমে কার্বোক্যাটায়নটা জেনারেট করবে, তারপরে কিন্তু নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। তো নিউক্লিওফাইলের কাজটা তখনই থাকবে যখন কার্বোক্যাটায়নটা জেনারেট করে যাবে। তো নিউক্লিওফাইল যদি তুমি খুব স্ট্রং নাও তাহলে সে তো প্রথম স্টেপেই অ্যাটাক করে দেবে, তাহলে তো আর SN1 হবে না। সেই জন্য SN1 কোনো রিয়াকশনের ক্রাইটেরিয়া যদি হতে হয়
তাহলে সেক্ষেত্রে কিন্তু নিউক্লিওফাইলটাকে অলওয়েজ কিন্তু উইকার নিউক্লিওফাইল নিতে হবে, মানে বাইরে থেকে কোনো নিউক্লিওফাইল ইউজই করা যাবে না, ওখানে যে সলভেন্ট আছে সেই নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, ওয়াটার বা অ্যালকোহল ইত্যাদি ইত্যাদি, আমি তোকে দেখাচ্ছি। কারণ এই যে নিউক্লিওফাইল যে আসা, এই যে ফার্স্ট স্টেপ যেটা, সেটাই কিন্তু কি স্লো স্টেপ, এবং সেটাই রেট ডিটারমিনিং স্টেপ কার্বোক্যাটায়ন ফরমেশনটা, এবং সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল কিন্তু কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করবে এবং আর এনইউ তৈরি করবে। তো টোটাল বিষয়টা যেটা এখানে কিন্তু কার্বোক্যাটায়নটাই কিন্তু ইন্টারমিডিয়েট হিসাবে ফর্ম করছে, ফার্স্ট স্টেপে যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ কার্বোক্যাটায়ন, এটাই কিন্তু রিয়াকশন ইন্টারমিডিয়েট। এই রিয়াকশন ইন্টারমিডিয়েটটা তৈরি হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু নিউক্লিওফাইলের কাজ, এবং সেই স্টেপটা কিন্তু স্লো স্টেপ। এই প্রথম স্টেপটা হচ্ছে স্লো স্টেপ, সেকেন্ড স্টেপটা হচ্ছে কি না ফাস্ট স্টেপ। তো নিউক্লিওফাইল যে স্টেপে অ্যাটাক করছে ওটা ফাস্ট, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ফার্স্ট স্টেপকে রেট ডিটারমিনিং স্টেপ বলে না। ফলে মাল্টি স্টেপ রিয়াকশন আমরা কাইনেটিক্স অলরেডি পড়িয়েছি, তো কাইনেটিক্সেও আমরা আলোচনা করেছি যে আর রেট ডিটারমিনিং স্টেপ মানে হচ্ছে সেই স্টেপ যেটা কিনা কম্পারেটিভলি স্লো স্টেপ, যেটা স্লোলি রান করে সেটাকেই বলে রেট ডিটারমিনিং স্টেপ। তো স্লো রান করছে এমন স্টেপকে বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ। এবং এই স্টেপটা যেহেতু কার্বোক্যাটায়ন ফরমেশন, তাই নিউক্লিওফাইলের উপরে কিন্তু কোনোভাবেই রিয়াকশন রেটটা ডিপেন্ড করে না। নিউক্লিওফাইলটার উপরে রিয়াকশন রেটটা ডিপেন্ড করছে না, রিয়াকশন রেটটা শুধুমাত্র অ্যালকিন হ্যালাইডের উপরেই বা লিভিং গ্রুপ যুক্ত মানে সাবস্ট্রেটের উপরেই শুধুমাত্র ডিপেন্ড করছে। পাওয়ারে কিন্তু 1ই লেখা রয়েছে, এবং এই রিয়াকশনের অর্ডার কিন্তু 1, দ্যাটস ওয়াই ইট ইজ SN1 রিয়াকশন। SN1 রিয়াকশন এই কারণেই বলা হচ্ছে, সেই জন্যই এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ ফার্স্ট অর্ডার। অনেক জায়গায় ইউনিমলিকুলার লেখা থাকে, কিন্তু না, এটা হচ্ছে অর্ডার রিয়াকশনের। অর্ডার আর মলিকুলারিটির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। অর্ডার মলিকুলারিটি কিন্তু একটা স্টেপের হয়, এলিমেন্টারি স্টেপের হয়, এরকম দুটো স্টেপ যাচ্ছে তার মলিকুলারিটি হয় না। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার বলে লেখা আছে, কিন্তু তুই কখনো এই কথা বলবি না সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ফার্স্ট অর্ডার, এ কথা বলবি। কারণ দুটো যখন স্টেপ হচ্ছে তাদের ওভারঅল মলিকুলারিটি হয় না। মলিকুলারিটি কি হয় না, মলিকুলারিটি হয় এক একটা স্টেপের আলাদা করে মলিকুলারিটি হয়। মলিকুলারিটি ইজ অলওয়েজ স্পেসিফিক ফর এলিমেন্টারি রিয়াকশন, মানে একটা স্টেপের যে রিয়াকশন হয় তাদের ক্ষেত্রে মলিকুলারিটির কথা বলা হয়। ওভারঅল রিয়াকশনের মলিকুলারিটি ধরা হয় না, অর্ডার ওভারঅল রিয়াকশনে ধরা যেতে পারে। মলিকুলারিটি কিন্তু স্পেসিফিক ফর এলিমেন্টারি রিয়াকশন, এই কথা সব সময় বলা আছে সব জায়গায়, তুই এটা দেখতে পারিস। তো আমরা সে কথাটা বললাম। নেক্সট, তার মানে মেকানিজমের ব্যাপারটা বোঝা গেল, কিন্তু SN1 এর ক্যারেক্টারিস্টিক্স যেগুলো, সেগুলো নিয়ে আমাকে আলোচনা করতে হবে। SN2 এর ক্যারেক্টারিস্টিক্স, এগুলো অনেক বড় ব্যাপার, এগুলো পড়লে দেখবি ভালো লাগবে, এবং এর থেকে কোশ্চেন তুই আরামসে পারবি, ইজিলি পারবি, এরকম কিছু প্রবলেম কিছু হবে। তো SN1 রিয়াকশনের প্রথম কথা হচ্ছে যে যেহেতু রেট ডিটারমিনিং স্টেপে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, তাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ওপরেই কিন্তু টোটাল ব্যাপারটা ডিপেন্ড করে। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের ওপরে কিন্তু মেনলি রিয়াকশন রেটটা কিন্তু ডিপেন্ড করে। দেখ, রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ডস অন দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নটা কতখানি স্টেবল, বিকজ কার্বোক্যাটায়ন ফর্মড ইন দ্য রেট ডিটারমিনিং স্টেপ। ফার্স্ট স্টেপে যে ইনভলভ আছে তার উপরে কিন্তু রেট কখনো, নিউক্লিওফাইল তুমি স্ট্রং নাও উইক নাও এসবের উপরে কোনো ব্যাপার নেই, কিন্তু কার্বোক্যাটায়ন কেমন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কেমন হচ্ছে, তার উপরে কিন্তু টোটাল বিষয়টা ডিপেন্ড করবে। আমরা যদি এখানে এই আয়নগুলো বলছি, তো এইখানে যে আয়নগুলোর, এইখানে যে সাবস্ট্রেটগুলো বলা আছে, এখানে যদি আমি মিথাইলটাকে, এখানে সিএলটাকে কেটে দিই, এর মাথায় যদি প্লাস করি, বা এখানে যদি সিএলটা কেটে দিই তাহলে এর মাথায় যদি প্লাস করি, বা এখানে সিএলটা কেটে দিই এর মাথায় যদি প্লাস করি, বা এখানে সিএলটা কেটে দিই এর মাথায় যদি প্লাস করি, তাহলে এখানে একটা এইচ বেশি হয়ে গেছে। তো স্টেবিলিটি কার্বোক্যাটায়নে কিরকম হবে না, স্টেবিলিটি কিন্তু এর চাইতে এ বেশি স্টেবল, এর চাইতে এ বেশি স্টেবল, এরকম স্টেবিলিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। স্টেবিলিটি যত বাড়বে SN1 রিয়াকশনে ততই টেন্ডেন্সি বাড়বে। প্রাইমারি মিথাইল সব থেকে খারাপ, তারপরে ইথাইল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এরকম করেই কিন্তু তাদের স্টেবিলিটির অর্ডারটা রান করতে থাকবে, তারা সেরকম বেশি বেশি স্টেবল হবে। তো এখানে কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, যেহেতু কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, এবং সেই জন্যে এখানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটির ওপরেই কিন্তু রিয়াকশন রেটের অর্ডারটা ডিপেন্ড করবে। এখানে বেশ কয়েকটা কম্পাউন্ড দেওয়া রয়েছে, আমি জানতে চাইবো তোদের কাছে যে বল তোরা, যে যদি আমি ABCD আমি বলি, এখানে ABCD
ডি, তাহলে অর্ডারটা কেমন হবে, যে SN1 রিয়াকশনের অর্ডার সেটা কেমন হবে, সেটা আমাকে যদি কেউ বলিস তাহলে আমার ভালো লাগবে, যে SN1 রিয়াকশন ABCDর অর্ডারটা কিরকম হবে সেটা একটু দেখে আমাকে বলার চেষ্টা কর যে SN1 রিয়াকশনের অর্ডারটা কেমন হবে, কোনটাতে সব থেকে SN1 রিয়াকশন ভালো হবে কোনটাতে, কারণ এখানে লিভিং গ্রুপ সব জায়গায় একই রয়েছে Cl, কিন্তু সাবস্ট্রেটের একটু একটু চেঞ্জ করা রয়েছে, একটাতে NO2 রয়েছে, একটাতে আইসোপ্রোপাইল আছে, একটা মিথক্সি রয়েছে, একটা মিথাইল রয়েছে। তো তুই কি বলতে চাইছিস? স্যার DBCA। আচ্ছা, ও বলেছে ডি তার চাইতে বেশি, বি তারপরে সি বলেছে, তারপরে এ বলেছে। আচ্ছা, মানে ডি সব, আচ্ছা আমি দেখে নিচ্ছি, সিএলটা বাদ চলে গেল, তাহলে সিএলটা বাদ যাওয়া মানে এর মাথায় প্লাস হবে, এর মাথায় প্লাস হবে, কার্বোক্যাটায়ন গুলো এর মাথায় প্লাস হবে, এর মাথায় প্লাস হবে। এই কার্বোক্যাটায়নটার স্টেবিলিটির ওপরে আমরা ভাববো, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ওপরে ভাববো। তো যেহেতু এখানে NO2 গ্রুপ কিন্তু ইলেকট্রন ধরে টানছে, তাই এটা লিস্ট স্টেবল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, লিস্ট স্টেবল এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ এখানে কিন্তু NO2 গ্রুপ টেনে নিচ্ছে, NO2 গ্রুপ ইলেকট্রন উইথড্র করে, রেজোন্যান্সে ইলেকট্রন উইথড্র করে, তো অবভিয়াসলি কিন্তু এটা সব থেকে খারাপ হবে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এই বিটা যেটা তারপরে দিয়েছিস, আচ্ছা বল, যে বিটা তো রেজোন্যান্সে তো দিতে পারে, ইলেকট্রন দিতে পারে, রেজোন্যান্সে দেওয়াটা কিন্তু অনেক ভালো, তাহলে তুই বিটাকে এর পরে রেখেছিস কেন? বিটার কার্বোক্যাটায়নটা তো অনেক বেশি স্টেবল হবে, কারণ OCH3 আছে, সেটা তো কার্বোক্যাটায়নটা, তো বিটা তো অনেক ভালো স্টেবিলিটি দেবে, তাহলে বিটাকে তুই কেন এত বাজে বলছিস? মানে বিটা কেন ডি এর পরেতেই বিটা চলে আসছে কেন? কি ভেবে বিটা বললি বল? স্যার ওটা মাইনাস আর গ্রুপ না? না, এটা হচ্ছে ইথার গ্রুপ, এটা প্লাস আর গ্রুপ, NO2 হচ্ছে মাইনাস আর, NO2 হচ্ছে মাইনাস আর। মানে আমার ইথারটা বারবার গুলিয়ে যায়, কারণ NO2 মাইনাস আর মাইনাস আই, কিন্তু ওটার কোনটা মানে মানে ইন্ডাকশন এফেক্ট আর রেজোন্যান্স এফেক্টে দুটো আলাদা সাইন আছে, তাই জন্য আমার বারবার গুলিয়ে যায়। না, এটা মাইনাস আই প্লাস আর, কিন্তু প্লাস আর এর এফেক্টটা এর বেশি ইথারের, তো ইথারটা ভুল হয়েছে, বিটা এই জায়গাটায় যাবে না, আমি তোকে বলছি, বাকি তো ঠিকই আছে। ডি এখানে কিন্তু বিটা কিন্তু অনেক ভালো হবে, বিটা কিন্তু অনেক বেটার হবে। সি আর এটা ঠিকই আছে, আগে সি তারপরে এ, কারণ এখানে আলফা পজিশনে 3টে হাইড্রোজেন আছে, এই আলফা হাইড্রোজেন 3 আলফা হাইড্রোজেন আছে, হাইপার কনজুগেশনে সব হাইড্রোজেন গুলোই পার্টিসিপেট করতে পারবে। এখানে কিন্তু আলফা হাইড্রোজেন একটাই রয়েছে, 1 আলফা হাইড্রোজেন একটাই পার্টিসিপেট করবে, তো সি এর চাইতে এটা আরো ভালো হবে, সেটা ঠিক আছে, কিন্তু বি এর পজিশনটা ঠিক নেই, বি এর পজিশনটা, বি কিন্তু ভালো রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারবে, যদিও মাইনাস আই ওর এফেক্ট আছে, অক্সিজেন ইলেকট্রন টানে ইন্ডাকটিভ এফেক্টে, কিন্তু ওটা কিন্তু প্লাস আর এফেক্টটা কিন্তু ওর বেশি প্রিডমিনেন্ট, কারণ রেজোন্যান্সে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, পাই ইলেকট্রন হয়, তো এত দূরে থেকে যাচ্ছে, পাই ইলেকট্রনের ট্রান্সফারের জন্যই বেটার হবে, সেই জন্যে এটা ডি সি এ বি এরকমটাই হওয়া উচিত। তো এটা আমরা রেট অফ দ্য রিয়াকশন এরকম ধরনের কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর বেস করে আমরা এগুলো বোঝাতে পারি, বলতে পারি।
আহ, আমরা আরো কিছু এক্সাম্পল পড়তে পারি। তার মধ্যে একটা হচ্ছে কি না রিঅ্যারেঞ্জমেন্ট। দেখ কার্বোক্যাটায়ন যখন তৈরি হচ্ছে, খুব ইন্টারেস্টিং বিষয়টা, যে কার্বোক্যাটায়ন যখন তৈরি হয় তখন কিন্তু কার্বোক্যাটায়নটা দেখ যে 1 ডিগ্রির চাইতে 2 ডিগ্রি বেশি স্টেবল, 2 ডিগ্রির চাইতে 3 ডিগ্রি বেশি স্টেবল। তো যদি কোথাও এরকম পসিবিলিটি থাকে যে সেখানে 2 ডিগ্রি 1 ডিগ্রি তৈরি হয়েছে, তার থেকে 3 ডিগ্রি তৈরি হতে পারে, তাহলে কিন্তু সেখানে 3 ডিগ্রি রিঅ্যারেঞ্জমেন্ট করে চলে যাবে এবং SN1 রিয়াকশনটাও কিন্তু অ্যাকর্ডিংলি হবে। SN2 রিয়াকশনে কিন্তু কখনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, কারণ সেখানে কার্বোক্যাটায়ন তৈরিই হয় না, তাই সেখানে তো রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার প্রশ্নই উঠছে না। তো SN1 রিয়াকশন নিয়ে আজকে যেহেতু আমরা আলোচনা করছি, তুই দেখ যে এখান থেকে যদি Clটা বেরিয়ে চলে যায় তাহলে এই জায়গায় পজিটিভ চার্জ আসে। তো এই জায়গায় যে পজিটিভ চার্জ আসলো, সেই পজিটিভ চার্জটা কি না সেটা এইখানে এই জায়গাটায় যেটা আইসোপ্রোপাইল, এখানে যে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা যদি এখান থেকে এখানে শিফট করে তাহলে এটা যেটা 2 ডিগ্রি ক্যাটায়ন ছিল সেটা এখানে এসে কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাবে। তখন ওয়াটার এখানে গিয়ে অ্যাটাক করবে এবং পরে H প্লাস বেরিয়ে চলে গিয়ে এখান থেকে কিন্তু দেখা যাবে যে ওইচটা কিন্তু যেখানে হ্যালোজেনটা ছিল সেখানে ওইচ জুড়লো না, ওইচ কিন্তু অন্য একটা জায়গায় জুড়লো। এরকম কিন্তু প্রচুর এক্সাম্পল আছে। যদি এরকম হয় কখনো কোনো রিয়াকশনে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, কিন্তু কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি বাড়ানোর জন্য পাশ থেকে কোনো হাইড্রাইড বা মিথাইল এরকম শিফট করতে পারে, 1 2 একটা মানে অনেক দূর থেকে হাইড্রোজেন শিফট করবে এরকম নয়, তার পাশেই হাইড্রোজেন বা মিথাইল কেউ থাকতে হবে। তো হাইড্রোজেনই আগে শিফট করবে, হাইড্রোজেন যদি বাই চান্স না থাকে তাহলে মিথাইল শিফট করতে পারে এরকম। তো সেক্ষেত্রে কি হবে না রিঅ্যারেঞ্জমেন্ট হবে এবং রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি 3 ডিগ্রিতে কনভার্টেড হবে এবং অ্যাকর্ডিংলি ওখানে কিন্তু নিউক্লিওফাইলটা গিয়ে জুড়বে। আমি আগেই বলেছিলাম যে SN1 রিয়াকশনে কিন্তু নিউক্লিওফাইল আলাদা করে ইউজ করতে হয় না, সেখানে ওয়াটার বা সলভেন্ট যেটা আছে সেটাই নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। নিউক্লিওফাইলের আলাদা কোনো এখানে কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক্সের কোনো প্রয়োজন নেই, কোনো বৈশিষ্ট্যের কোনো দরকার নেই। তো রিঅ্যারেঞ্জমেন্টের কথা আমি তোকে বললাম যে রিঅ্যারেঞ্জমেন্ট এখানে কিভাবে কাজে লাগে। আমরা SN1 রিয়াকশনে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু সলভেন্টের বিষয়টাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কি ধরনের সলভেন্ট আমরা SN1 রিয়াকশনে ইউজ করতে পারি। SN1 রিয়াকশনে যে ধরনের সলভেন্ট আমরা ইউজ করব সেটা খুবই সিম্পল। এতক্ষণ ধরে পড়ার পরে তুই বুঝে গেছিস যে যেহেতু এখানে কিন্তু একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ক্যাটায়ন তৈরি হওয়া মানে কি একটা আয়নিক স্পিসিস তৈরি হচ্ছে এবং তারপরে নিউক্লিওফাইল গিয়ে সেখানে কি হবে না অ্যাটাকটা করবে। তো রেট ডিটারমিনিং স্টেপে কে না ক্যাটায়নও তৈরি হয়েছে, অ্যানায়নও তৈরি হয়েছে, ক্যাটায়ন ফর্ম করেছে, অ্যানায়নও ফর্ম করেছে। রেট ডিটারমিনিং স্টেপে কিন্তু দুটোই তৈরি হয়েছে, একই সাথে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই ফর্ম করেছে। সেই জন্যে আমাদের দেখ যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি স্টেবল হয় তাহলে ভালো, ফার্স্ট স্টেপটা ভালো যাবে। বিষয়টা খুব সিম্পল, সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপটা তো স্লো স্টেপ, এইটাকে যত তুই ভালো নিয়ে যেতে পারবি ততই ভালো হবে রেট ডিটারমিনিং স্টেপ এটা। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন পজিটিভ এবং নেগেটিভ দুটোই তৈরি হচ্ছে, তাই when cation and anion is stable, solvent is used which can solvent both cation and anion. আমাকে এমন ধরনের সলভেন্ট ইউজ করতে হবে যেটা কিনা ক্যাটায়ন অ্যানায়ন দুজনকেই সলভেট করবে, দুজনকেই সলভেশন করবে। তো সেরকম সলভেন্ট কি না পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট কি করে, সে পজিটিভকেও সলভেশন করে আবার নেগেটিভকেও সলভেশন করে, দুজনকেই করে। তো সেই জন্য SN1 রিয়াকশনের ক্ষেত্রে ওয়াটার, অ্যালকোহল, ফেনল এরকম ধরনের পোলার প্রোটিক সলভেন্ট তারা ক্যাটায়ন অ্যানায়ন দুটো পার্টকেই যেহেতু স্টেবিলাইজ করবে, সেই জন্য পোলার প্রোটিক সলভেন্টই কিন্তু SN1 রিয়াকশনে
ইউজ করতে হবে, তাহলে তত ভালো যাবে। এমন অনেক রিয়াকশন রয়েছে যে রিয়াকশন SN1ও হতে পারে, SN2ও হতে পারে সাবস্ট্রেটের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু তাতে সলভেন্ট বা টেম্পারেচার এই সমস্ত ফ্যাক্টরগুলোকে একটু আধটু চেঞ্জ করে সেগুলোকে SN1ও করে দেওয়া যায় বা SN2ও করে দেওয়া যায়, যেটা বর্ডার লাইন। আমি এই বিষয় নিয়ে বলবো, অনেক ডিসকাশন আছে। একটা চ্যাপ্টারের মধ্যে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনস চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই, যেটা নিয়ে আমরা ডিসকাস করছি, এবং ম্যাক্সিমাম কোশ্চেন এই রিলেটেড কোশ্চেনই ম্যাক্সিমামটা দেয়। তো সেই জন্য আমরা এই কথাগুলো বলছি। SN1 রিয়াকশনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সলভেন্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এবং আমি এই কথা বললাম যে পোলার প্রোটিক সলভেন্ট কিন্তু তোকে ইউজ করতে হবে। এক্ষেত্রে পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করলে কিন্তু খুব ভালোভাবে এই রিয়াকশনটা যাবে, কারণ রেট ডিটারমিনিং স্টেপে ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই ফর্ম করছে। ক্যাটায়ন অ্যানায়নকে স্টেবিলিটি দেয় কারা? দুজনকেই স্টেবিলিটি দেয় কারা? না, পোলার প্রোটিক সলভেন্ট। তাই পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করতে হবে। এবার দেখ যে আমরা নিউক্লিওফাইল নিয়ে বলছি, তো আমি আগেই তোকে বলেছি যে নিউক্লিওফাইল কখন অ্যাটাক করছে। তুই যদি ভালো করে যদি দেখিস তাহলে দেখতে পাবি যে নিউক্লিওফাইল এমন একটা স্টেপে অ্যাটাক করছে, এমন একটা স্টেপে নিউক্লিওফাইল রান করছে, সেটা কিন্তু কি না, সেটা কম্পারেটিভলি ফাস্ট স্টেপ, এটা ফাস্ট। তো যেহেতু ফার্স্ট স্টেপে নিউক্লিওফাইল আছে, তাই এই স্টেপটার উপরে রিয়াকশন রেটটা তো ডিপেন্ডই করে না। নিউক্লিওফাইল তো এখানে সিনেই নেই, আগে তো কার্বোক্যাটায়নটা তৈরি হবে, তবেই না নিউক্লিওফাইল এসে তার কাজ থাকবে। তো কার্বোক্যাটায়নটা তৈরি হয় তো রেট ডিটারমিনিং স্টেপ, তাহলে নিউক্লিওফাইলের উপরে এই রিয়াকশনটা কোনোভাবেই কিন্তু কোনো ডিপেন্ডেন্সির ব্যাপারই নেই, কোনোভাবেই এই রিয়াকশনটার উপরে নিউক্লিওফাইল ডিপেন্ড করবে না। নিউক্লিওফাইল ভালো নিলে কি খারাপ নিলে, 1 মোলার নিলে কি 5 মোলার নিলে, 2 মোলার নিলে কি 1 মোলার নিলে, দিস ইজ নট সো ইম্পর্টেন্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ই নয়। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবি। এবং সেখান থেকে আমরা এই কথাটা বলতে চাইছি যে নিউক্লিওফাইল উইক হতে হবে, নিউক্লিওফাইল উইক হতে হবে, সো দ্যাট ইট ওয়েটস টিল দ্য ফরমেশন অফ কার্বোক্যাটায়ন দেন অ্যাটাক। কিন্তু নিউক্লিওফাইল যদি স্ট্রং হয়, দেন ইট মে অ্যাটাক বিফোর দ্য ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। এরকমটা করা যাবে না, নিউক্লিওফাইল কখনো স্ট্রং নেওয়া যাবে না, তাতে কি হয়ে যাবে, কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার আগেই তাকে অ্যাটাক করে দেবে। এই ব্যাপারটা ভুল হয়ে যাবে, এই জিনিসটা করবেই না একদম। নিউক্লিওফাইল SN1 রিয়াকশনের ক্ষেত্রে নিউক্লিওফাইল কখনোই কিন্তু স্ট্রং ইউজ করা যাবে না, উইক নিউক্লিওফাইল ইউজ করতে হবে। মানে কি না, সলভেন্ট, সলভেন্ট মানে যেটা পোলার প্রোটিক সলভেন্ট, মানে যেটা স্ট্রং বেস, যেটা স্ট্রং বেস মানে উইক নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলটা কিন্তু উইক মানে সলভেন্ট, সলভেন্ট এখানে ইউজ করতে হবে। দেয়ারফোর SN1 রিয়াকশনকে কি বলে জানিস, সলভোলাইসিস রিয়াকশন বলে SN1 রিয়াকশনে, কারণ এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন R প্লাস এবং L মাইনাস এরা সব কিন্তু সলভেশন হয়, বাইরে সলভেন্ট কিন্তু এর চারিদিকে ঘিরে থাকে, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন বোথ আর সলভেটেড। সো রেট অফ দ্য রিয়াকশন, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব ইম্পর্টেন্ট কথা, রেট অফ দ্য রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হবে, এটা লিখতে গিয়ে প্রিন্টিং মিস্টেক, অফ স্ট্রেংথ অর কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের স্ট্রেংথ বা কনসেন্ট্রেশনের উপরে কোনোভাবেই কিন্তু SN1 এর রিয়াকশনটা রেট ডিপেন্ড করে না, কারণ বুঝতেই তো পারছিস যে রেটটা তো K/R/L এর উপরেই ডিপেন্ডেন্ট। এখানে তো কোনোভাবেই রেট ইকুয়েশনের মধ্যে কাইনেটিক্স তো পড়েইছিস, রেট ইকুয়েশনের মধ্যে কোনোভাবেই কিন্তু নিউক্লিওফাইলটা নেই। স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ কি বলছিস? আমি শুনতে পাচ্ছি না তোর কথা। রেট অফ দ্য রিয়াকশন সেটা কোনোভাবেই কিন্তু নিউক্লিওফাইলের উপরে ডিপেন্ডেন্সিটা নেই, রেট অফ দ্য রিয়াকশন নিউক্লিওফাইলের উপর কোনোভাবেই ডিপেন্ড করবে না, কারণ নিউক্লিওফাইল কিন্তু কম্পারেটিভলি ফার্স্ট স্টেপে এসে অ্যাটাক করছে। তো ফার্স্ট স্টেপে যে অ্যাটাক করে সেটা রেট ডিটারমিনিং স্টেপ নয়, ন্যাচারালি সেখানে কিন্তু নিউক্লিওফাইলের কোনো রকম কোনো পার্টিসিপেশন নেই। এবার দেখ যে আমরা স্টিরিওকেমিস্ট্রি, যেটা SN1 রিয়াকশনের যে স্টিরিওকেমিস্ট্রি, যেটা মানে 3 ডাইমেনশনাল যে কেমিস্ট্রি, সেটার কথা নিয়ে আমি তোকে বলছি।
প্রথমত দেখ যে SN1 রিয়াকশানে যে প্রোডাক্ট হয় সেটা কিন্তু আর এস মিক্সচার, মানে কি রেসিমিক মিক্সচার, মানে সেখানে কিন্তু দুটোই জিনিস তৈরি হয়। মানে কি ক্লকওয়াইজ রোটেশনের যে কম্পাউন্ড এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের যে কম্পাউন্ড দুটোই কিন্তু এই SN1 রিয়াকশানে প্রডিউসড হয়। কেন এরকম হয় না, অ্যাকচুয়ালি ধর আমরা এই রিয়াকশনটা করছি, এতে চারটে গ্রুপই আলাদা রয়েছে। এটা একটা কাইরাল কার্বন, হাইড্রোজেন আছে, ফিনাইল আছে, ক্লোরিন আছে, মিথাইল আছে। দিস কার্বন ইজ কাইরাল কার্বন। তো তাতে যদি জল দিয়ে রিয়াকশন করি তখন এই যে সিএলটা তার জায়গায় ওইচ একটা আসবে রাইট হ্যান্ড সাইডে এবং এখানে ওইচ একটা আসবে লেফট হ্যান্ড সাইডে, দুদিকেই আসবে। তো এটা একে অপরের কি মিরার ইমেজ, এটা একে অপরের মিরার ইমেজ। একটা যদি আর রোটেশন দেয় আর একটা এস রোটেশন দেবে। এখন এরকম দুদিকেই কেন হচ্ছে, দুদিকেই কেন ওইচটা জুড়ছে, ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই কেন এরকম ওইচটা জুড়ছে না, দুদিকেই জোড়ার কারণটা হচ্ছে যে যখন সিএলটা এখান থেকে প্রথমে, এখানে সিএল না এখানে CH3 হবে, লিখতে গিয়ে ভুল হয়েছে, যে যখনই সিএলটা বেরিয়ে চলে যাচ্ছে তখন কি হচ্ছে না যে কার্বোক্যাটায়নটা হচ্ছে সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, মানে প্ল্যানার। তো তার টপ এবং বটম দুদিক দিয়েই কিন্তু অ্যাটাকটা হতে পারে, মানে আপসাইড এবং ডাউন সাইড দুদিক। একটা প্ল্যানার স্ট্রাকচার যদি হয়, এরকম প্ল্যানে থাকে, তাহলে উপর দিয়ে এরকম অ্যাটাকটা হতে পারে, এরকম নিচ দিয়েও অ্যাটাকটা হতে পারে, দুদিক দিয়েই অ্যাটাকটা হতে পারে। ফলে ওয়েজ গ্রুপ ডান দিকেও যতটা 50%, বাঁ দিকেও 50% এরকম আসতে পারে। আর 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 এটা কিন্তু লাইটকে যদি রাইট হ্যান্ড সাইডে রোটেট করায় তাহলে এটাকে কিন্তু লেফট হ্যান্ড সাইডে রোটেট করাবে। সেই জন্যে এটা 50-50% যদি 50% আর 50% যদি এস হয় তাহলে এটা অপটিক্যালি প্রোডাক্টটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এরকম টাইপের হবে। কারণ স্টিরিও কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে প্ল্যানার স্ট্রাকচার বা কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং তারপরেই ডান দিক বাঁ দিক দিয়ে অ্যাটাকটা হয়। এখন বিষয়টা হচ্ছে যে SN1 এ তার মানে ফেভারেবল কন্ডিশন কোনগুলো হলো, কি কি কন্ডিশন হলে SN1 রিয়াকশনকে ফেভার্ড বলবো আমরা, কি কি না, প্রথম থেকে তুই ব্যাপারটা বিচার কর যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতে হবে, তাহলে কি হবে না কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে উইক নিউক্লিওফাইল হতে হবে, সলভেন্টই মেনলি উইক নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, অ্যালকোহল ROH এগুলো কাজ করবে। গুড লিভিং গ্রুপ হতে হবে, লিভিং গ্রুপ গুড হওয়াটা সব সময়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা SN1 বা SN2 বলে আলাদা কোনো ব্যাপার নেই, লিভিং গ্রুপ সবসময় ভালো হওয়াটা জরুরি। মানে উইক বেস হতে হবে, লিভিং গ্রুপটা ভালো হবে উইক বেস সেটা হলে I- যেরকম উইক বেস। সলভেন্টটা পোলার প্রোটিক, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, পোলার প্রোটিক মানে জল বা অ্যালকোহল এগুলো এরকম ধরনের সলভেন্ট হতে হবে। আর কি না টেম্পারেচারটা কিন্তু লো টেম্পারেচার হতে হবে, লো টেম্পারেচারে কিন্তু এই রিয়াকশনটা করলে ভালো হবে। এগুলো হচ্ছে ফেভারেবল কন্ডিশন ফর SN1 রিয়াকশন, মানে SN1 করতে গেলে এই ক্রাইটেরিয়াগুলো তুই যদি মেনটেন করিস তাহলে তোর SN1 রিয়াকশন হওয়ার টেন্ডেন্সি বাড়বে। তো আমরা এরকম কিছু এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এবারে আমরা SN2 এর মেকানিজমের কথা বলছি। SN2 এর মেকানিজম কিরকম না, সেটা হচ্ছে নিউক্লিওফাইল কিন্তু এসে অ্যাটাক করবে এবং লিভিং গ্রুপটা লিভ করে যাবে এবং এটা একটা স্টেপে, সলভেন্ট তো থাকবেই কিন্তু এটা একটা স্টেপেই কিন্তু রিয়াকশন হবে, ওয়ান স্টেপ প্রসেস। সেই ওয়ান স্টেপ প্রসেসে যদি নিউক্লিওফাইল এরকম অ্যাটাকটা করে তাহলে কি হয় না নিউক্লিওফাইল অ্যাটাক করলে যেদিকে নিউক্লিওফাইল অ্যাটাক করেছে লিভিং গ্রুপ উল্টো দিক দিয়ে বেরিয়ে চলে যায় বলে জাস্ট এর যে কনফিগারেশন যেটা সেটা জাস্ট উল্টে যায়। এই যে কনফিগারেশনটা উল্টে গেছে, কনফিগারেশনটা যেরকম থাকার কথা ছাতা ইনভার্সন অফ কনফিগারেশন হয়, মানে একে বলে ওয়াল্ডেন ইনভার্সন। নিউক্লিওফাইল যদি এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে লিভিং গ্রুপটা এদিক দিয়ে বেরিয়ে চলে যায়
এর একটা নাম আছে ওয়ার্ল্ডেন ইনভার্সন বা আমব্রেলা ইনভার্সন, মানে জাস্ট ছাতা বর্ষাকালে যখন ঝড়েতে ছাতা যেরকম উল্টে যায় সেরকম ধরনের উল্টে যাওয়ার মতো ব্যাপার, ওয়ার্ল্ডেন ইনভার্সন এটাকে বলে। তো যেহেতু উল্টো দিক দিয়ে অ্যাটাকটা করে তাই পুরো সব গ্রুপগুলো যেরকম উল্টো দিকে হয়ে যায়। তো ইনভার্সন অফ কনফিগারেশন হয়, ইনভার্সন অফ কনফিগারেশন, তার কনফিগারেশনটা জাস্ট রিভার্স হয়ে যায়, উল্টো দিকে হয়ে যায়, একে বলে ওয়ার্ল্ডেন ইনভার্সন। এখন ব্যাপারটা SN2 রিয়াকশন যখন আমরা বলি তখন তার রেট অফ দ্য রিয়াকশনটাকে কিভাবে আমরা ধরি। SN1 এর কথা বলেছি, SN2 সহজেই বুঝে যাবি, এখন তাড়াতাড়ি বুঝে যাবি। তো SN2 এর ক্ষেত্রে আমরা কি না, নিউক্লিওফাইল যখন অ্যাটাক করে লিভিং গ্রুপটা তার সাথে সাথেই বেরোয়। তাই এখানে কিন্তু SN2 রিয়াকশনটা কিন্তু নিউক্লিওফাইলের ওপরে কিন্তু ভীষণভাবে কিন্তু নিউক্লিওফাইলের ওপর ডিপেন্ডেন্ট, কারণ নিউক্লিওফাইল যতক্ষণ পর্যন্ত না অ্যাটাক করছে ততক্ষণ কিন্তু লিভিং গ্রুপটা এখান থেকে লিভ করার ব্যাপার নেই। তো সেই জন্যে রেট অফ দ্য রিয়াকশন এই বাল্কিনেস XYZ এর বাল্কিনেসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এগুলো যত ছোট ছোট গ্রুপ হবে তত কিন্তু নিউক্লিওফাইলটা ইজিলি অ্যাটাক করতে পারবে। সেই জন্যে দেখ এর সব থেকে রেটটা বেশি হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। 1 ডিগ্রি মানে মিথাইল, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তো রেটটা কিন্তু সবসময় বাল্কিনেস যত তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, বাল্কিনেস যত বেশি হবে রেটটা তত কমে যাবে। তো এটা রেটটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবারে কি না, রেট অফ দ্য রিয়াকশানে এখানে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্টের কথা যেটা তোকে বলেছি এখানে কিন্তু কখনোই পসিবল হবে না, কারণ এখানে কোনো কার্বোক্যাটায়ন তৈরিই হয় না। সেই জন্য রিঅ্যারেঞ্জমেন্টের প্রশ্ন SN2 রিয়াকশানে কখনোই আসবে না। যেটা SN2 রিয়াকশন ফলো করে সেখানে কখনোই কিন্তু কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবেই না, কারণ কার্বোক্যাটায়ন তো তৈরি হচ্ছে না, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে, লিভিং গ্রুপ লিভ করে চলে যাচ্ছে, এটা তো একটা স্টেপের রিয়াকশন, তাই কোনোভাবেই কিন্তু হবে না। লিভিং গ্রুপ ভালো হতে হবে, সেটা SN1 বা SN2 সবেতেই কিন্তু লিভিং গ্রুপ ভালো হতে হবে, এটা তো কমন ক্রাইটেরিয়া, কারণ লিভিং গ্রুপ না বেরোতে পারলে ইনকামিং গ্রুপটা আসতে পারবে না। তো লিভিং গ্রুপ ভালো হওয়াটা সেটা SN1 কেও ফেভার করে, SN2 কেও ফেভার করে। তো তুই বলবি একটা ভালো লিভিং গ্রুপ সে তাহলে SN1 হবে নাকি SN2 হবে, তখন আদার ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে, সলভেন্ট কেমন আছে ওখানে, আদার নিউক্লিওফাইল কেমন আছে, অন্য বিষয়গুলো দেখে তাতে বিচার করতে হবে। শুধু লিভিং গ্রুপের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি তাহলে সেটা SN1ও ভালো লিভিং গ্রুপে ভালো হবে, SN2ও ভালো লিভিং গ্রুপে ভালো হবে। গুড লিভিং গ্রুপ মানে উইক বেস, আমরা বহুবার বলেছি এবং এটার উপরে কিন্তু অনেক কিছু জিনিস দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যদি এখানে লিভিং গ্রুপের কথা বলি তাহলে আয়োডিন খুব ভালো লিভিং গ্রুপ, ব্রোমিন, তারপরে ক্লোরিন, ফ্লুরিন খুব খারাপ, বা এটাও কিন্তু এইটা CF3 এটা কিন্তু ভালো লিভিং গ্রুপ হবে, এটা ভালো লিভিং গ্রুপ হবে। CH3 এর চাইতে উইক বেস, এ কথা আমি আগেই আলোচনা করেছিলাম, সেগুলোই আবার লেখা রয়েছে। সলভেন্ট, দেখ সলভেন্টের ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সলভেন্টের ব্যাপারটা আমি তোকে বুঝিয়ে দিই। SN2 রিয়াকশনে কি সলভেন্ট ইউজ করবি, SN1 এ কি ইউজ করেছিস, পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করেছিস, তো SN2 তে কি ইউজ করবি, SN2 তে যখন তুই ইউজ করবি তখন তুই কি ইউজ করবি আমি তোকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই। এটা জিনিসটা অনেকেই গোলমাল করে এবং অনেক জায়গাতেই উল্টোপাল্টা লেখা রয়েছে। SN2 রিয়াকশনে কি নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নিউক্লিওফাইল মানে কি নেগেটিভলি চার্জ, ধর OH মাইনাস এটা অ্যাটাক করবে। তো এ যদি সলভেটেড হয়ে যায়, if anion is solvated then reaction will be less, নিউক্লিওফাইলেরই চারিদিকে ঘিরে রেখেছে, তো নিউক্লিওফাইল অ্যাটাক করতে যাবে কি করে। সো if anion part is solvated then reactivity will be less, so we use polar aprotic solvent। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি হবে না, অ্যানায়ন সলভেটেড হবে না কিন্তু ক্যাটায়ন ওখানে সলভেটেড হবে, তার মানে অ্যানায়নকে সে ছেড়ে দেবে, নিউক্লিওফাইল নেগেটিভলি চার্জ স্পিসিস তাকে সে ছেড়ে দেবে, তাকে কোনো রকম সলভেশন করবে না। তো এরকম সলভেন্ট হলেই আমার SN2 রিয়াকশন ভালো হবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টই কেন SN2 রিয়াকশনের ক্ষেত্রে নেওয়া হবে এই কারণেই যে আমি চাই না যে অ্যানায়ন
বা নিউক্লিওফাইল সে যেন সলভেটেড হয়ে যায়, এটা আমি কখনোই চাই না। নিউক্লিওফাইল যদি সলভেটেড হয়ে যায় তাহলে সে অ্যাটাকটা হবে কি করে? সেই জন্য পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু রিয়াকশনটা খুব ভালো হবে। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টই কিন্তু এক্ষেত্রে ইউজ করতে হবে SN2 রিয়াকশনের জন্য। SN1 রিয়াকশনের ক্ষেত্রে আমি আগে বলেছি পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট ক্যাটায়ন অ্যানায়ন দুজনকেই সলভেশন করে, কিন্তু পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট শুধুমাত্র ক্যাটায়নকেই সলভেশন করে, কিন্তু অ্যানায়নকে কিছু করে না। তার মানে নিউক্লিওফাইলকে ছেড়ে দেবে, বাকি ক্যাটায়ন ফ্যাটায়ন তো এখানে কিছু নেই, ন্যাচারালি সে কাউকেই কিছু করতে পারবে না। তো উনি আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা যে নিউক্লিওফাইলটা যেন ফ্রি যেন ছেড়ে দেয়, নিউক্লিওফাইলকে যেন কোনো ডিস্টার্ব না করে, যাতে করে সে সহজে গিয়ে অ্যাটাকটা করতে পারে। তো সলভেন্টের ক্রাইটেরিয়া কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। SN2 রিয়াকশানে স্টিরিওকেমিস্ট্রি। SN2 রিয়াকশানে স্টিরিওকেমিস্ট্রি হচ্ছে যে যেদিক দিয়ে আমার গিয়ে অ্যাটাক করছে, সিএলটা যেদিকে বেরিয়ে যাচ্ছে তার উল্টো দিকে কিন্তু ওয়েজটা গিয়ে জুড়ে যাবে। তার মানে নিউক্লিওফাইল অ্যাটাকস অপোজিট সাইড টু দ্য অ্যাট অফ লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ যেদিকে লিভ করবে সেই জন্য এখানে হয় ইনভার্সন অফ কনফিগারেশন। এটা যদি আর হয় তাহলে এটা এস হয়ে যাবে। এটা যে রাইট হ্যান্ড সাইড রোটেট করাচ্ছে, এটা লেফট হ্যান্ড সাইডে লাইটকে রোটেট করাবে, উল্টো দিকে হয়ে যাবে। এটা খেয়াল রাখিস যে তার স্টিরিও কেমিস্ট্রিটা কিন্তু বদলে যাবে, উল্টো হবে যখন তোর SN2 টাইপের রিয়াকশান হবে। তো SN2 রিয়াকশানের জন্য ফেভারেবল কন্ডিশনগুলো আমি তোকে বলছি। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা নিতে হবে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিলে সব থেকে ভালো, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে স্ট্রং নিউক্লিওফাইল, এক্স্যাক্টলি স্ট্রং নিউক্লিওফাইল এখানে দরকার। স্ট্রং নিউক্লিওফাইল ছাড়া তো কিছু কাজ হবে না, কারণ স্ট্রং নিউক্লিওফাইল কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট কাজ করবে। স্ট্রং নিউক্লিওফাইল হলে সহজে অ্যাটাকটা হবে। গুড লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ, ভালো লিভিং গ্রুপ হতে হবে। উইক বেস লিভিং গ্রুপ তো সবেতেই SN1 SN2 সবেতেই লাগবে, এবং পোলার প্রোটিক সলভেন্ট ইত্যাদি লাগবে। তো আমরা SN1 এবং SN2 রিয়াকশনে যাবতীয় ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করলাম। এবারে আমাদের কিছু কোশ্চেন করতে হবে। আমি তোকে কোশ্চেন পরের দিনকার আমি করাবো। যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে যে কখন SN1 হবে, কখন SN2 হবে, বা রেটটা কখন ভালো হবে, রেটটা কখন খারাপ হবে, এরকম প্রচুর কোশ্চেন আছে, নিটে এসছে। সে কোশ্চেনগুলো আমি কালেক্টও করেছি, সে কোশ্চেনগুলো আছেও, কিন্তু এটা তুই ভালো করে পড়ে নে। SN1 SN2 এর যা যা আমি জিনিসপত্র পড়ালাম সেটা তুই ভালো করে পড়ে নে। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব। আর আমাদের ফ্রাইডের ক্লাসটা যেহেতু এখন স্কুল খুলে গেছে বলে ফ্রাইডে ক্লাসটা আমরা নিতে পারছি না, তো ফ্রাইডে ক্লাসটার পরিবর্তে আমি